আসসালামু আলাইকুম ভাইয়াপুরা, এর জেনিতে তোমাদের স্বাগতম। তোমাদের সাথে আজকে আবার দেখা আমাদের আরেকটা পর্বে, সেটা হচ্ছে কাজ, ক্ষমতা, শক্তি। এই চ্যাপ্টারের এমসিকিউ যা যা লাগে বোর্ড এবং তোমাদের অনুরোধে আমরা এখানে কলেজ প্রশ্ন অ্যাড করছি, যে ভাই দেখি কলেজে কি কি প্রশ্ন আসে। তো সবগুলো মিলে আমরা আজকের এই একটা লেকচারের মাধ্যমেই শেষ করে ফেলবো। তাহলে চলো সময় নষ্ট না করে আমরা শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, নিচের কোনটা এক জুল কাজের সমতুল্য? ঠিক আছে, তাহলে ভাই এই যে এক জুল, এইটা মানে আগে আমরা বুঝি। এক জুল মানে হচ্ছে তোমার যদি বল হয় 1 নিউটন আর সরণ যদি হয় 1 মিটার, তাহলে সেটা হচ্ছে এক জুল। এক জুল মানে তাহলে কি ভাইয়া 1 নিউটন মিটার। ঠিক আছে, এক জুল মানে 1 নিউটন মিটার। তাহলে আমার এখানে যে একটা প্রশ্ন আছে, দেখো এত নিউটন মিটার, এটা কি হবে? না, তাহলে এটা আমার হচ্ছে না। 980 হবে না, এটা 1 নিউটন মিটার হবে। এরপর দেখো ভাইয়া আমাদের বলা আছে আর্ক। আচ্ছা ভাই আর্ক কি? আর্ক হচ্ছে সিরিয়াস পদ্ধতিতে কাজের একক। তাহলে সিরিয়াস পদ্ধতিতে বল কি? বল হচ্ছে এক ডাইন। তাহলে এক ডাইন বল প্রয়োগে যদি 1 সেন্টিমিটার সরণ ঘটে, তাহলে সেটা এক আর্ক বলি আমরা। আবার এক ডাইন মানে কি ভাইয়া? F সমান ma। তাহলে ডাইনের বেলায় তোমার ভর হবে কি 1 গ্রাম, আর এর মান হলো 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার ইন্টু 1 সেন্টিমিটার। তাহলে আমরা এখন হিসাব করে দেখি কি আসে। দেখো আমরা সবগুলাকে এখন কিসে কনভার্ট করবো? এসআই এককে কনভার্ট করব। তো চলো এসআই এককে একটু কনভার্ট করি। 1 গ্রামের জন্য 10⁻³ কেজি, 1 সেন্টিমিটারের জন্য 10⁻² মিটার পার সেকেন্ড স্কয়ার, আর এটার জন্য আবার আচ্ছা সেন্টিমিটার স্কয়ার না, এটা সেন্টিমিটার হিসেবে রাখছি আমরা। তাহলে এটা 10⁻² মিটার। তাহলে কি আসে দেখো ভাইয়া, 10⁻⁻7 আসে না কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার, এটাই তো জুল, তাই না? তাহলে কি আসে 10⁻7 জুল। তাহলে আমরা কি বলতে পারি? 1 জুল সমান 10⁻7 আর্ক। তাহলে 1 জুল সমান কি 10⁻7 আর্ক, এটা আমরা বলতে পারি। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 1 নাম্বারটা। এরপরে হচ্ছে এই যে ইলেকট্রন ভোল্ট, এটা কেন হবে না? দেখো আমরা খেলাবো হবে যে তোমার 1 ইলেকট্রন ভোল্ট। 1 ইলেকট্রন ভোল্ট মানে কি ভাই? একটা ইলেকট্রনকে যদি আমরা 1 ভোল্টের মধ্যে চালনা করি, তো একটা ইলেকট্রনের চার্জ কত? 1.6 10⁻⁻19 কুলম। এটার সাথে যখন 1 ভোল্ট হবে, তখন সেটার ভ্যালু কি হবে? 1.6 10⁻⁻19 জুল। বুঝছো? সিভি গুণ করলে কি হয়? কুলম বার ভোল্টেজ গুণ করলেই হয়ে যায় আমার জুল। তাহলে 1 ইলেকট্রন ভোল্ট সমান এত জুল। কিন্তু এখানে জাস্ট অপোজিট করে দিয়েছে। দেখো এখানে কি বলছে? 1 জুল সমান এত, এটা না, বরঞ্চ এত জুল সমান 1 ইলেকট্রন ভোল্ট। মানে রিলেশনটা জাস্ট অপোজিট হয়েছে, এই জন্য এটাও ভুল, এটাও ভুল। আর এখানে হবে কি 1 ডাইন মিটার, এটাও এখানে ভুল হবে। কেন? কারণ আমাদের এখানে 1 নিউটন মিটার হবে, ডাইন মিটার হবে না। 1 জুল সমান 1 নিউটন মিটার। ওকে, এরপর আসি ভাই, এই যে একটা পেন্ডুলামের জিনিস দেওয়া আছে, বলছে এ বিন্দুতে ববটার বেগ কত? এই ববটা আমার বেগ বের করতে হবে এ বিন্দুতে। এ বিন্দু কি একদম লোয়েস্ট পয়েন্ট। এই মাত্রা বিভিন্নভাবে করা যায়, বুঝছো? আমি একদম ইজি প্রসেস তোমাদের বোঝাই। একটা দেখো 0.8 আছে, এটা 1। তাহলে আরেকটা কি হয় ভাইয়া? √1 - 0.8 স্কয়ার, মানে 1 স্কয়ার - 0.8 স্কয়ার। এটা কি আসে? 0.6 আসে। এটা আমরা জানি যে একটাতে 8 হয়, একটা 6 হবে, আর একটা 10 হবে, এরকম। তাহলে ভাই এই যে ডিসটেন্সটা, এটা কি 0.6। তো এখন এই পজিশনে আছে, এই পজিশনে, আর এটা কি সর্বনিম্ন বিন্দু এতে আসছে, তাই না? তাহলে কতটুকু ডিসটেন্স কভার করলো এখানে? 1 - 0.6 না? কারণ আমরা তো দেখবো যে এটা কতটুকু নামলো, এটা উচ্চতার দিক থেকে কতটুকু নামছে। এটা উচ্চতার দিক থেকে নামছে আমাদের 1 - 0.6, তার মানে কি 0.4 মিটার। আচ্ছা, তা আমরা জানি একটা বস্তু যখন, এটা তো পরমাণু বস্তু টাইপ, আমরা যেরকম চিন্তা করতে পারি, তাহলে বেগ কি হবে? ভি সমান হবে √2g, আর এটা কত আমাদের 0.4। তাহলে আমরা একটু হিসাব করে দেখি। তাহলে √2 ইন্টু 9.8 ইন্টু 0.4, এটা আসে কত ভাই? 2.8 মিটার পার সেকেন্ড। আচ্ছা, 2.8 মিটার পার সেকেন্ড। এখন এখানে একটা কথা আছে যে ভাই সব সময় কি আমি এইভাবে রুট করে বের করব, তারপর মাইনাস করব? হ্যাঁ, এরকম করলে তোমার অ্যান্সারটা তাড়াতাড়ি হবে। তুমি আরেকভাবে করতে পারো, ডিরেক্ট। যে ভাই একটা শর্টকাট ফর্মুলা বলেন যে ডিরেক্ট হয়ে যাবে, সেটা হচ্ছে যদি আমি একদম সর্বনিম্ন বিন্দুতেই বের করতে চাই, বুঝছো, যে একদম সর্বনিম্ন বিন্দুতেই বের করতে হবে, তখন আমার ফর্মুলাটা হচ্ছে এইটা, যে √2gl, এল কি লেংথ, 1 - cos থিটা। cos থিটা মানে কি ভাইয়া? যে অ্যাঙ্গেলটা, ধরো এটা অ্যাঙ্গেল যদি থিটা হয়, সেই থিটা অ্যাঙ্গেল। আচ্ছা, হলুদ তো মানে দেখা যাবে না ওখানে, দাঁড়াও।
এই যে তোমার এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তো cos থিটা ভ্যালু আমরা বের করব, সেটা এখানে বসাবো 1 মাইনাস cos থিটা। তাহলে আমরা এইভাবেও ভি এর মানটা বের করতে পারি যে √2g l ইন্টু 1 মাইনাস cos থিটা। এখন আবার এখানে আমরা তো থিটার মান জানি না আসলে, এই জন্যই প্রবলেমটা। তাহলে এখানে ভাই cos থিটার ভ্যালুটা কি হইতো, এটা হইতো আমরা যদি এটা 0.6 বের করতে পারি, আমরা তো পিথাগোরাস দিয়ে বের করছি 0.6, তাই না? তাহলে cos থিটার ভ্যালুটা কি হয়, √2 ইন্টু 9.8 ইন্টু 1 ইন্টু 1 মাইনাস cos থিটা। দেখো ভাইয়া এটা তোমার কি সন্নিহিত বাহু আর এটা হচ্ছে অতিভুজ, তাহলে 0.6/1 এটা। বাকিটা আমি করে দেখাইলাম না, তোমরা আসলে বুঝতেছো একই অ্যান্সারই আসবে, কারণ 1 মাইনাস 0.6 তো 0.4ই আসে, একই। আমরা জাস্ট এই ফর্মুলাটা খেয়াল রাখবো, যদি আমার ক্যালকুলেটরে ডিরেক্ট করা লাগে তাহলে করব হবে। আচ্ছা, কোন গতিশীল বস্তু গতিশক্তি E কে আর ভরবেগ যদি P হয়, P বনাম E কে লেখচিত্রটা কি হবে? তো এই লেখচিত্রটা আমরা কিরকম হবে আমরা জানি, E কে সমান কি, গতিশক্তি সমান p²/2m। তো এখানে যদি ধরো 2m কে আমি একটা ধ্রুব সংখ্যা ধরি, তাহলে আমি এটা কি বলতে পারি বলো তো ভাইয়া, E কে সমানুপাতিক p²। তো y সমানুপাতিক x², এই ধরনের গ্রাফগুলা কি হয় আমাদের, পরাবৃত্তাকার হয় না, কারণ এটা এইরকম যে তোমার x² সমান 4ay এই টাইপ অনুসরণ করে। তো এটা কি পরাবৃত্তের সমীকরণ আমরা জানি, তাহলে এটা হবে আমাদের পরাবৃত্তাকার। আচ্ছা, এক ব্যক্তি 10 কেজি ভরে একটা ব্যাগ নিয়ে সমতল পথে 10 মিটার দূরত্ব অতিক্রম করলে অভিকর্ষ বলের দ্বারা কৃতকাজ কত হবে? এখন লোকটা গেছে কি সমতলে, মানে আমি এটাকে সমতলে নিয়ে যাচ্ছি, এখন অভিকর্ষের কি কোনো ইয়ে আছে যে আমি এটা উপরে তুলি নাই নিচেও, মানে উপরে তুলি নাই নিচেও নামাই নাই, তাই না? তাহলে তো অভিকর্ষের কোনো কাজই নাই, যেহেতু একদম অনুভূমিক, অভিকর্ষের কোনো পরিবর্তন হচ্ছে না এখানে, মানে অভিকর্ষ বলের দিকে সরানো হচ্ছে না, কিছু হইতেছে না, তাহলে আলটিমেটলি কি হবে, কাজ হবে 0। এরপর দেখি ক্ষমতার মাত্রা কোনটা। এখন আমরা আগে জানি ভাই যে কাজের মাত্রা, এটাকে বের করি। আমরা এটা খেয়াল রাখবো যে 1 জুল সমান কি 1 নিউটন ইন্টু 1 মিটার, তাই না? আচ্ছা, এখন তার মানে তোমার কাজের যে মাত্রা W, এটা কি লিখতে পারি আমরা 1 নিউটনের জন্য কি লেখা যায়, m l পার টি স্কয়ার ইন্টু l, তাই না? তাহলে আমরা জানি শক্তির একক বা কাজের মাত্রা, শক্তিমাত্রা কাজের মাত্রা কি ml স্কয়ার পার টি স্কয়ার। ক্ষমতা আবার এটাকে আরো টি দিয়ে ভাগ, তো এটা কি হবে, ক্ষমতা যদি পাওয়ার হয় তাহলে ml স্কয়ার পার টি কিউব হবে, তাই না? একটাই পার্থক্য, এখানে টি কিউব হবে। তাহলে আমাদের দেখো একটাই সমীকরণ আছে, মানে অ্যান্সার ml স্কয়ার পার টি কিউব, এটা হচ্ছে ক্ষমতা মাত্রা। এখানে কি বলছে, আবার এ বিন্দুতে ববের বেগ বের করতে বলছে। এখন কি বলছে, একটা 20 গ্রাম ভরের বব সুতা দিয়ে ঝুলানো আছে, তো এখানে আমার ওয়ে দেওয়া আছে, am দেওয়া আছে, তাই না? আচ্ছা, তো এখন তো জিনিসটা আমার জন্য ইজি হয়ে গেল। দেখো সর্বোচ্চ পজিশন কত ভাইয়া, সি পজিশন, তাই না? তাহলে সি এর যে হাইট, মানে সাধারণ অবস্থা থেকে সি এর উচ্চতা কত বলা আছে, কিন্তু am সমান 20 সেন্টিমিটার, তাহলে এটা 0.2 মিটার, এটা আমরা ধরতেই পারলাম। তাহলে বেগ কি হবে, খুবই ইজি, তাহলে √2 ইন্টু জি ইন্টু 0.2 বসাও, √2 ইন্টু 9.8 ইন্টু 0.2, আচ্ছা এটা আসে 1.98। ঠিক আছে, এটাই সবথেকে ইজি, আমরা অন্য কিছু চিন্তা করবো না, অন্য এত পেছানোর দরকার নাই, এম দেওয়াই আছে তোমার এটা ইউজ করার জন্য, ঠিক আছে? তো এটা আমার ইউজ করতে হবে। তারপর কি বলছে, উদ্দীপকের আলোকে নিচে কোনটা সঠিক। তাহলে দেখো এই বিন্দুতে বিভব শক্তি সর্বোচ্চ, আর এ তো আছে সবার নিচে, তাহলে এটা বিভব শক্তি কেমনে সর্বোচ্চ হবে, গতিশক্তি সর্বোচ্চ হবে। হ্যাঁ, এই বিন্দুতে ত্বরণ শূন্য না, এখানে তো ত্বরণ শূন্য না। তারপর কি বলছে, সি বিন্দুতে বিভব শক্তি সর্বোচ্চ, এটা হচ্ছে আমাদের সঠিক, যে সি বিন্দুতে বিভব শক্তিটা হচ্ছে সর্বোচ্চ, কারণ সি একদম হাইয়েস্ট পয়েন্টে আছে না। আচ্ছা, বি বিন্দুতে শুধুমাত্র গতিশক্তি না, বি তে গতিশক্তি বিভব শক্তি দুইটাই আছে। আচ্ছা, এরপর দেখো বস্তুর ভর ধ্রুবক, আচ্ছা বস্তু ভর যদি ধ্রুবক হয় মানে m ধ্রুবক, তাহলে আমরা কি বলতে পারি, ভরবেগ p বনাম গতিশক্তি। আমরা তো একটু আগে পড়ছি, এটা পরাবৃত্তাকার না? তো দেখো আমি তোমার যা আমার ক্লাস করছে আগেও তোমরা দেখছো যে e কে সমান p²/2m, তো এটাকে আমরা কি লিখছিলাম, y সমানুপাতিক x স্কয়ার, এই টাইপ, তাই না? এই ধরনের গ্রাফগুলা আমরা কিভাবে বের করি বলতো ভাইয়া, যে কি রকম শেপ হবে, আমরা ঢালে কনসেপ্টে যাইতাম, তাই না? যে dy dx কি হয় 2x। তো এখন x যখন 0, ঢালও তখন 0, স্লোপ ঢাল সমান 0,
x যখন ইনফিনিটির দিকে যাচ্ছে তখন স্লোপ যে ঢাল, তখন ঢালটা কি হবে, তখন ঢাল হচ্ছে আমার ইনফিনিটি হবে। তার মানে তুমি দেখো আমার ঢাল 0 মানে কি, এটা শোয়ানো অবস্থায় আছে তাই না, আর যত s মানে x এর ভ্যালু যত বাড়তেছে স্লোপের মানটাও তত বাড়তেছে। তাহলে ঢালটা প্রথমে শোয়ানো, তারপরে দেখো ধীরে ধীরে বাড়তে বাড়তে কি হবে, খাড়া হবে, বুঝছো? তাহলে এইটা হচ্ছে আমাদের রেখাটা। বক্ররেখাগুলোকে যদি আমরা যুক্ত করি মেইন রেখাটা পাবো। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা ভাইয়া? সঠিক উত্তর হচ্ছে এ। ঠিক আছে, আচ্ছা 10 নিউটন পার মিটার বল ধ্রুবকে স্প্রিংকে 4 সেন্টিমিটার সংকুচিত করলে কৃত কাজ কত হবে? তাহলে হাফ কে এক্স স্কয়ার, এটা আবার বলে দেওয়া লাগে নাকি? তাহলে হাফ কে এক্স স্কয়ার করো, তাহলে হাফ ইন্টু 90 ইন্টু 0.04 তাই না, 0.04 স্কয়ার, তাহলে 0.5 ইন্টু 90 ইন্টু 0.04 স্কয়ার কত এসে এটা 0.072, এটা আমাদের উত্তর। স্প্রিং বল দ্বারা কৃত কাজ কি? দেখো স্প্রিং বল দ্বারা কৃত কাজ মানে কি, ওই যে হাফ কে এক্স স্কয়ার, এটা স্বরণের সাথে কি বর্গের সমানুপাতিক, স্বরণের বর্গের সমানুপাতিক। তাহলে সঠিক উত্তর হচ্ছে 2 নাম্বার। শুধু এখানে তো শুধু 2 অপশন নাই, তাহলে এখানে প্রশ্ন ভুল আর কি। তাহলে আমাদের সঠিক উত্তর হবে শুধু 2। নিচে কোনটা ঘূর্ণায়মান বস্তু গতিশক্তি? আমরা জানি একটা বস্তু যদি ঘুরতে থাকে, দেখো একটা যে রৈখিক গতিতে গতিশীল বস্তু হয় সেটার জন্য কি হয়, হাফ এম ভি স্কয়ার। তো জড়তার ভ্রামকের জন্য মানে একটা ঘূর্ণায়মান বস্তুর জন্য জড়তার ভ্রামক আসলে ভরের কাজটা করে, তাহলে এম এর বদলে এখানে হবে আই। ঠিক আছে, কৌণিক বেগ বেগের কাজটা করে, তাহলে ভি এর বদলে হবে ওমেগা, তাহলে এটা কি হবে হাফ আই ওমেগা স্কয়ার। তাহলে কাইনেটিক এনার্জি সমান কি ভাইয়া, হাফ আই ওমেগা স্কয়ার। 4 কেজি এবং 9 কেজি ভরে দুইটা গতিশীল বস্তুর গতিশক্তি একই হলে রৈখিক ভরবেগের অনুপাত কত? খুবই ইজি। কিরকম? আমরা দেখছি এখানে কি বলা, তাদের গতিশক্তি একই, তার মানে p1 স্কয়ার বাই 2m1 সমান কি p2 স্কয়ার বাই 2m2। তো আমার রৈখিক ভরবেগের অনুপাত করতে হবে, তার মানে কি p1 বাই p2 বের করতে হবে তাই না। তাহলে এটা কি আসে, m1 উপরে যাবে রুট ওভার m1 বাই m2, তাহলে রুট ওভার m1 বাই m2 এটা কি হয়, এটা হচ্ছে 4/9, তাহলে কি হবে 2/3 তাই না, তাহলে 2:3। তাহলে আমাদের উত্তর কি হবে বলো তো, 2:3। এই টাইপের ম্যাথ আমরা অনেকগুলো পাবো, বুঝছো? আমি একটা করাই দিলাম, এরপরে ধরো যদি ভরবেগ সম্বন্ধে গতিশক্তি ওইটা একটা করাবো, বাকিগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। 50 কেজি ভরের একটা বস্তু 150 মিটার দাঁড়ানে ছাদে উঠানো হলো। 50 কেজি হলে ওজন কত? তাহলে 50 × 9.8, আচ্ছা 5 9 45, তাহলে 50 × 9.8, আচ্ছা তো এটা কত হয়, 9.8 কে 50 যদি গুণ দাও 490, এটা ঠিক আছে। কৃত কাজ এটাকে আমরা কতটুকু তুলছি ভাইয়া, 150 মিটার, তাহলে ইন্টু 150, 7.35 10⁴, এটাও ঠিক আছে। বলের বিরুদ্ধে কাজ হবে না, অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ হবে। ঠিক আছে, অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ হবে, কিন্তু এখানে তো বলা নেই যে অভিকর্ষ বল, তাহলে যদি নর্মাল বল বলে তার মানে তুমি যে বলটা প্রয়োগ করতেছো, এজেন্ট যে বলটা প্রয়োগ করতেছে সেইটা, কারণ আমি তো বল প্রয়োগ করতেছি উপরের দিকে, বস্তু সরানো উপরের দিকে তাই না, তাহলে আমার কৃত কাজ তো ধনাত্মক। যদি অভিকর্ষ বল বলতো তখন আমরা বলতাম যে বলের বিরুদ্ধে কাজ হচ্ছে, কিন্তু শুধু বল বলা আছে তার মানে এটা এজেন্টের ফোর্স। ঠিক আছে, নর্মালি এটা এজেন্টের ফোর্সই বোঝায়, এই কারণে আমার কাজটা ধনাত্মক, তো বলের বিরুদ্ধে না বলের দিকে কাজ হবে। আর অভিকর্ষ বলে বিপরীত হইতো, তখন বলের বিরুদ্ধে। আরেকটা কনসেপ্ট ক্লিয়ার করে দিই, এখানে যখন আমরা ধরো একটা বস্তুকে উচ্চতায় তুলি এবং যখন বিভব শক্তি সমান কৃত কাজ হয় তখন খেয়াল রাখবো ওখানে কোনো বাড়তি গতিশক্তি নাই। ঠিক আছে, দেখো আমরা এই যে বলছি কৃত কাজ সমান mgh, কেন, কারণ বিভব শক্তি সমানই আমার কৃত কাজ তাই না, তার মানে ওখানে কোনো গতিশক্তি নাই, বুঝছো? তো গতিশক্তি নাই মানে কি, ওই বস্তুটার কোনো ত্বরণ নাই, এর অর্থ হলো বস্তুটাকে আমি সমবেগে উপরে তুলতেছি। তাহলে বস্তুটা ধরো মাটিতে ছিল, সেটাকে আমি সমবেগে উপরে তুলতেছি। সমবেগ না দিয়ে ধরো আমি mg এর চেয়ে বেশি বল দিলাম, তখন একটা বাড়তি কি হইতো, বাড়তি বল থাকতো উপরের দিকে, বাড়তি বলে বাড়তি ত্বরণ হইতো, বাড়তি গতিশক্তি তৈরি হতো, তাহলে আমার কৃত কাজের মধ্যে কিন্তু তখন গতিশক্তির একটা অংশ থাকতো তাই না। কিন্তু আমি যেহেতু সমবেগে নিয়ে যাচ্ছি সেই কারণে শুধুমাত্র বিভব শক্তি, বুঝছো? তো এটা কেন বললাম, ধরো এরকম আমি দিলাম যে বস্তুটাকে আমি সমত্বরণের উপরে নিছি, তোমরা অনেকে ভুল ভাবতে পারো যে হয়তো ভাই জি এর অপোজিট ত্বরণে নিছি, না, আমি ওজনটাকে নিষ্ক্রিয় করি
ওইটার বিপরীত একটা বল দিয়ে বস্তুটাকে উপরে তুলি, কিভাবে? সমবেগে উপরে তুলি। আচ্ছা, একটা স্প্রিংকে প্রসারিত করলে এর মধ্যে কোন ধরনের শক্তি সঞ্চিত থাকে? এটা কি বিভব শক্তি, কারণ আমরা জানি স্প্রিং এর যে সঞ্চিত শক্তি সেটাই হচ্ছে বিভব শক্তি। একটা কুয়া থেকে ইঞ্জিনের সাহায্যে পানি প্রতি ঘন্টায় 25 × 10⁶, আচ্ছা 10⁶ হবে। পানি 50 মিটার উচ্চতায় উঠানো হলো, তাহলে 70% ক্ষমতা যদি ক্ষয় হয়, তাহলে দেখছো কর্মক্ষমতা কত? কর্মক্ষমতা কিন্তু 30%, এটা খেয়াল রাখতে হবে। তাহলে ওই পাম্পটার অশ্ব ক্ষমতা কত? তাহলে ওই পাম্পের অশ্ব ক্ষমতা কত, এটা আমরা কিভাবে বের করতে পারি? আমরা এইভাবে খেয়াল রাখবো যে পাওয়ার, আচ্ছা দেখো একটা ছিল পি ইন আর একটা হলো পাওয়ার এফেক্টিভ, তাই না? এই দুটো অনুপাতটা কি হচ্ছে আমার? ইটা, ঠিক আছে। তাহলে আমার এই যে পি ইন, এটাই আমার বের করতে হবে। পি ইন তার মানে কি? পি এফেক্টিভ বাই ইটা। তাহলে পি এফেক্টিভ কত? এম জি এইচ ইন্টু ইটা টি। তাহলে আমরা এই ভ্যালুগুলো বসাই। তাহলে 25 ইন্টু 100 10⁶, এরপর 9.8, এই যে ভ্যালু কত? 50। দেখো উচ্চতা কিন্তু বলেই দিচ্ছে যে 50, ঠিক আছে, ডিভাইডেড বাই 0.3। এই যে ক্ষমতা 70% ক্ষয়, তাহলে আমাদের কি হবে? কর্মদক্ষতা এটা হবে 0.3। তাহলে 0.3 টাইম কত বলা আছে ভাইয়া? প্রতি ঘন্টা, তার মানে 3600 সেকেন্ড, তাই না? 3600 সেকেন্ড, তাহলে ইন্টু 3600 বের করতে হবে হর্স পাওয়ারে। তাহলে ডিভাইডেড বাই 1 হর্স পাওয়ারের জন্য যত 746, তাহলে কত হর্স পাওয়ার আসে? আমাদের আসে 1.5 10⁴, এটা 10⁴ হবে, 1.5 10⁴ হর্স পাওয়ার। আচ্ছা, এরপর দেখো কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজটা কি? দেখো একটা বস্তুকে যখন আমি কেন্দ্রমুখী ঘোরাই, ধরো এটা একটা বস্তু, এখানে আমি কি করছি? একটা, আচ্ছা এটা হলো বস্তু গতিপথ, তো এখানে একটা বস্তুকে আমি কি করছি? কেন্দ্রমুখী ঘোরাচ্ছি সুতার সাহায্যে, তাই না? তাহলে এটা দিক কোন দিকে ভাইয়া? বেগের দিক হলো ভি এই দিকে, বলের দিক হচ্ছে এইদিকে, কেন্দ্রমুখী বল যেহেতু। তো বেগের দিক যেদিকে, সরণের দিক তো ওইদিকে হওয়ার কথা। আমি যে ছোট একটা সরণ বিবেচনা করি, সেটা হচ্ছে কোন দিক বরাবর? স্পর্শকের দিক বরাবর। তাহলে বল আর সরণের মধ্যবর্তী কোণটা কত? বেগের দিক যেহেতু এইদিকে, তোমার সরণের দিকটা আমি ধরে নিব এইদিকে, কারণ একটু হলেও সরণ তো আছে। নর্মালি কেন্দ্র থেকে দূরত্ব হিসাব করলে কোনো সরণ নাই, ঠিক আছে, কিন্তু মানে ধরলাম যে এই জায়গায় খুবই ছোট একটা সময় ব্যবধানে খুবই ছোট একটা দূরত্ব অতিক্রম করে, ওইটা কথা কোন দিকে? ভিয়ের দিকে, স্পর্শক বরাবর, সোজা কথা। তাহলে বল আর স্পর্শের মধ্যবর্তী কোণটা কি? 90 ডিগ্রি। তাহলে এটা কি হবে? এফ এস কস 90। কস 90 ভ্যালু কত? 0। তাহলে এটা হচ্ছে 0, কৃতকাজ 0। কেন্দ্রমুখী বল দিয়ে কৃতকাজ 0 হয়, এটা একদম মাথায় ঢুকায় নাও। কেন? বল আর সরণের মধ্যবর্তী কোণ হয় 90 ডিগ্রি, সরণের দিক স্পর্শক বরাবর, বলের দিক ব্যাসার্ধ বরাবর কেন্দ্রমুখী। আচ্ছা, এ ও বি বিন্দুর মধ্যে বিভব শক্তি পার্থক্য। বিভব শক্তি পার্থক্য কখন হবে? উচ্চতার পার্থক্যের জন্য, তাই না? সুতার দৈর্ঘ্য 0.5 দৈর্ঘ্য, তাহলে এতটুকু 0.5, আবার উপরে আরেকটু অংশ আছে না সুতার সমান, এটাও 0.5, তাহলে টোটাল কত ভাইয়া? এ বি সমান হচ্ছে তাহলে 1 মিটার, বস্তু হচ্ছে 1 কেজি। তাহলে আমার পার্থক্য কত হবে? ডেল পি মানে পটেনশিয়াল এনার্জি ডিফারেন্স, এম জি এইচ, এম এ ভ্যালু তোমার কত? 1, জি এ ভ্যালু 9.8, এইচ এ ভ্যালু আবার 1, তাহলে কত আসে ভাইয়া? 9.8, তাহলে সেটা হবে 9.8 জুল। ভরবেগ আর গতিশক্তির সম্পর্ক কি? এখন পি স্কয়ার বাই টি আমরা জানি, এটা কি ডট গুণফল হবে না ক্রস গুণফল? এটা শুনে ধরো তুমি এখন কনফিউজড। তুমি মাথায় রাখবা, ক্রস গুণফল যদি হইতো, তাহলে এখানে যে বামপক্ষের রাশিটা পাবো সেটাও কি একটা ভেক্টর হইতো, ঠিক আছে। এখন আমাদের এই যে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি, এটা কি ভেক্টর? না, এটা হচ্ছে স্কেলার রাশি। তাহলে কখন আমরা স্কেলার পাই? দুইটা ভেক্টরের মধ্যে যখন আমরা ডট গুণফল করি। এর মানে আমার সঠিক উত্তর হচ্ছে 1 আর 2। কেন? কারণ আমি যদি ক্রস গুণফল করতাম তাহলে এটা তো ভেক্টর রাশি হইতো, কিন্তু গতিশক্তি তো ভেক্টর রাশি না, ঠিক আছে। একটা বস্তুর রৈখিক ভরবেগ যদি 50% বৃদ্ধি করি, গতিশক্তি কতটুকু বৃদ্ধি পাবে? আশা করি এটা করার আগেই অনেকে মুখে বের করে ফেলছো, তাও আমরা দেখি। 50% বৃদ্ধি, বুঝছো? তার মানে পি প্রাইম সমান কি? পি প্লাস 0.5 অফ পি, 50% মানে অর্ধেক বৃদ্ধি, তাহলে 1.5 পি। তাহলে আমার গতিশক্তি কি? আমরা জানি যে ই কে প্রাইম, এটা অনুপাতটা কি হবে? যেহেতু ভরে কোনো চেঞ্জ হয় নাই, তাহলে পি স্কয়ারের সমানুপাতিক, তাহলে পি প্রাইম স্কয়ার
ডিভাইড বাই পি স্কোয়ার। তাহলে ভাই 1.5 পি, এটার উপরে স্কোয়ার পি স্কোয়ার। 1.5 এর ভ্যালু কি বলো তো? 15 স্কোয়ার যেহেতু 225, তাহলে এটা হবে 2.25 পি বাই পি। তাহলে আমার এটা কত? 2.25। এটা লিখতে পারি ই কে প্রাইম সমান কি 2.5 ই কে। আচ্ছা, এত গুণ হইলো, কিন্তু বৃদ্ধি কতটুকু ভাইয়া? বৃদ্ধি হচ্ছে তাহলে ডেল ই কে সমান কি 2.25 ই কে মাইনাস ই কে, কত আসে? 1.25। এই যে ভাই 1.25 এত ই কে হয়, তাহলে আমরা যে রেশিও করি কত হয়? সেটা হচ্ছে ডেল ই কে বাই ই কে সমান কত হয়? 1.25। এটাকে লেখা যায় 125%, তাই না? আমি অনেক ডিটেলসে করে দেখাইলাম, আশা করি এতদূর তোমার চিন্তা করা লাগে নাই, তুমি তার আগেই বের করতে পারছো। তাহলে এটা কিন্তু খেয়াল রাখবা, এটা অনেকবার আসছে, বুঝছো? একটা প্রশ্ন দেখো, দিনাজপুর বোর্ড 25, 24, ঢাকা বোর্ডে আসছে, সিলেট বোর্ড 17তে আসছে, এরকম। পরে আবার কলেজের প্রশ্নেও আসছে। বস্তুর ভর আর বেগ যদি উভয় কত হয়? 4 গুণ করে বৃদ্ধি পায়। তার মানে তুমি এরকম চিন্তা করো, বুঝছো? আগে জিনিসটা ছিল আমার হাফ এম ভি স্কোয়ার, এখন যদি আমি ভর 4 গুণ করি তাহলে 4m, আবার এটা 4 ভি স্কোয়ার। তাহলে বলতো ভাই কি হয়? হাফ থাকলো এম ভি স্কোয়ার নিয়ে আসলাম ইন্টু কি 4 এর জন্য 4, 4 স্কোয়ারের জন্য 16, 4 16 কত? 64, তাই না? তাহলে পিছনে কত দিয়ে গুণ হচ্ছে? আমার 64 দিয়ে গুণ। তাহলে গতিশক্তি কত গুণ বৃদ্ধি পাবে? 64 গুণ বৃদ্ধি পাবে। আচ্ছা, 10 ওয়াট ক্ষমতা বলতে কি বোঝায়? দেখো, 1 ওয়াট মানে হচ্ছে, আমরা খেয়াল রাখবো, 1 ওয়াট সমান 1 জুল বাই 1 সেকেন্ড। তাহলে 10 ওয়াট সমান কি হবে ভাইয়া? 10 ওয়াট সমান হবে 10 জুল পার 1 সেকেন্ড। তার মানে যদি 1 সেকেন্ডে 10 জুল কাজ হয়, 1 সেকেন্ডে কৃত কাজ যদি 10 জুল হয়, সেটাই হলো 10 ওয়াট। অথবা যদি 20 জুল কাজ 2 সেকেন্ডে হয় তখন, বা 30 জুল কাজ যদি 3 সেকেন্ডে হয়। সোজা কথা, অনুপাতটা যখন 10 হবে তখনই হবে। ভূপৃষ্ঠ স্পর্শ করার পূর্বে বোঝা আর ব্যক্তি ভরবেগ অনুপাত কত? কি বলছে? 50 কেজি ভরে একটা ব্যক্তি 25 কেজি ভরে একটা বোঝা নিয়ে এই সূত্র থেকে এই সূত্রটা দেওয়া হতে লাভ দিল। আচ্ছা, তো যেহেতু একই সাথে লাভ দিছে, তার মধ্যে বেগটাও একই হবে, তাই না? আমরা তো বুঝি ভরবেগের অনুপাত। ধরো প্রথমে কি হচ্ছে? ব্যক্তি, তাহলে প্রথমটা হলো ব্যক্তির, পরেরটা হলো বোঝা। তাহলে ব্যক্তির জন্য কত? m1 v, বস্তুর জন্য m2 v। ভি কেন ভাইয়া? কারণ দুইটাতে একই সাথে, তাহলে বেগও একই হবে। তাহলে m1 এর ভ্যালু 50, m2 এর ভ্যালু 25, তো কত আসে? 2:1। আচ্ছা, সরি, এখানে একটা ভুল হয়েছে, সেটা হলো বোঝার ব্যক্তি অনুপাত। হ্যাঁ, আমি এটাই ভুল করছি। দেখছো, তাহলে এই ধরনের ভুল হয়ে যাইতে পারে যে তুমি প্রশ্নটা পড়ো নি, এটা দেখছো কিন্তু প্রশ্ন পড়ো নি, যে প্রশ্নে বোঝা আগে ব্যক্তি পরে, দেখছো, এরকম ভুল হয়ে যাইতে পারে। আচ্ছা, তাহলে আমরা এটা করব। তাহলে আমার তো আগে কে থাকবে? আগে হচ্ছে বোঝা, তাহলে উপরে 25, নিচে হচ্ছে 50। তাহলে কি হয় ভাইয়া? বোঝা যেহেতু উপরে, ব্যক্তি নিচে, তাহলে 1:2। তাহলে অনুপাত হলো 1:2। আর প্রসেস ওই একই, বেগ যেহেতু একই থাকবে, শুধুমাত্র ভরের অনুপাত হবে। পরের প্রশ্ন দেখি, মাটি স্পর্শ করার আগে লোকটা তার মাথায় কত ওজন অনুভব করবে? তাহলে লোকটা যখন মাটি স্পর্শ করবে, তার ঠিক আগে কতটুকু ওজন অনুভব করবে? তুমি চিন্তা করো, আমরা যখন উপর থেকে লাফ দিই, তখন আমরা কি কোনো ওজন ফিল করি? হাওয়ায় যখন ভাসতেছো মাটি স্পর্শ করার আগে, মাটি কিন্তু স্পর্শ করনি, তার আগে, তখন তো তুমি কোনো ওজন অনুভব করবা না, তাই না? কারণ তখন আমরা মুক্তভাবে পড়বো। তো যেহেতু মুক্তভাবে পড়বো, এই জন্য এটা খেয়াল রাখবো যে মাটি স্পর্শ করার আগে লোকটা কোনো ওজন অনুভব করবে না, কারণ ওটা পড়তেছেই হলো মুক্তভাবে। ঠিক আছে, মুক্তভাবে পড়ে, তাই। আর একদম বেসিক কথা যদি বলি, যদি এটা এখনো পর্যন্ত শুনছো কিনা, সেটা হচ্ছে যে আমরা তখনই ওজনটা ফিল করি যতক্ষণ আমাদের উপর অবিলম্ব প্রতিক্রিয়া বল থাকে। আর অবিলম্ব প্রতিক্রিয়া বল ততক্ষণ থাকে যদি আমার পায়ের নিচে একটা তল থাকে, বুঝছো? তল যদি না থাকে, তাহলে তো আমার অবিলম্ব প্রতিক্রিয়া আসতেছে না, আমি সেটা ফিলও করবো না। যেমন লিফটে, তোমরা দেখছো না যে লিফটে কি হয়? অবিলম্ব প্রতিক্রিয়া বেশি হয় যখন লিফটের সমতরণে উপরে ওঠে। অবিলম্ব প্রতিক্রিয়াটাই আমরা ফিল করি, এই জন্য আমরা নিজেদের ভারী ফিল করি। আবার লিফট যখন নিচে নামে, তখন অবিলম্ব প্রতিক্রিয়ার মানটা কমে যায়। ওই যে আর, তুমি ইসাক স্যারের বই খুললেও দেখবা আর এর ভ্যালু বের করা আছে, আর সমান m * g - a। তো যেহেতু অবিলম্ব প্রতিক্রিয়াটা কমে যায়, তাহলে তুমি ফিল করবা কম, বুঝছো?
তোমার ওজন যাই হোক না কেন তুমি ফিল করবা অবিলম্ব প্রতিক্রিয়া। আর অবিলম্ব প্রতিক্রিয়া আমরা কখন ফিল করব? যখন আমার তলে মানে আমার পা ওটা একটা তলের সাথে যুক্ত থাকবে আর কি, বুঝছো? ঠিক আছে, তখন আমরা ফিল করব। এরপর দেখি কোন বস্তুর গতিশক্তি তার প্রাথমিক গতিশক্তি যদি দ্বিগুণ হয় শেষ ভরবেগ আদি ভরবেগ কত গুণ হবে? তাহলে এটা বুঝাইছে যে ইকে প্রাইম বাই ইকে সমান 2, ঠিক আছে? তাহলে আমার p1 সরি p প্রাইম ইজ টু p এটা কি কত হবে? তাহলে p প্রাইম বাই p এটা সমান কি জানি আমরা রুট ওভার 2m ইকে প্রাইম বাই রুট ওভার 2m ইকে। তাহলে রুট ওভার 2m কাটাকাটি যায়, কি আসে রুট ওভার ইকে প্রাইম বাই ইকে। তো এটা কি হয় রুট 2। তাহলে আমাদের অ্যান্সারটা হবে রুট 2 গুণ। এরপর দেখি একটা যন্ত্রের কার্যকর ক্ষমতা আমার বের করতে হবে। প্রথম যন্ত্রের কার্যকর ক্ষমতা, আচ্ছা প্রথম যন্ত্র কি করে 40 সেকেন্ড এ 20 কেজি ভরে একটা বস্তুকে 4 মিটার উচ্চতায় উঠাতে পারে। তাহলে কর্মদক্ষতা দেওয়া আছে 80%। কর্মদক্ষতা আমাদের কার্যকর ক্ষমতা তো লাগতেছে না। কার্যকর ক্ষমতা কি কিভাবে করব ভাই? আমরা mgh/t ধরে করব, তাই না? m এর ভ্যালু কত? 20, g হচ্ছে 9.8, এটা ভ্যালু 4, t এর ভ্যালু কত বলছে প্রথম যেহেতু, তাহলে 40 সেকেন্ড। আমরা বের করি 20 × 9.8 × 4/40। আচ্ছা এটা আসে আমাদের 19.6 ওয়াট। এর পরের প্রশ্নটা দেখি উদ্দীপকের আলোকে p1 এর মান কত, p2 এর মান কত, এত বলা আছে। এখন আমরা সবার আগে কৃত কাজটা যদি বের করি, দেখো 20 সেকেন্ড 40 সেকেন্ড। আচ্ছা তো এটা কার্যকর ক্ষমতা আমরা কত পেয়েছিলাম 19.6, তাই না? তো এটাকে কি বলছে কর্মদক্ষতা প্রথমটা 80%, তাহলে এটাকে আমরা যদি 0.8 দিয়ে ভাগ দিই কত আসে 24.5, এটাই লেখা আছে 24.5। p2 এর জন্য কৃত কাজ ভাই উপরেরটা, তাই না? 29.8 × 4, তাহলে 20 × 9.8 × 4 ডিভাইড বাই এখানে হচ্ছে 20 সেকেন্ড, তাহলে 20 আবার নিচে কত হবে 0.7, তাই না? যেহেতু 70% কর্মদক্ষতা তাহলে 0.7 দিয়েও ভাগ হবে। সোজা কথা এটা খেয়াল রাখবা যে p in সমান হচ্ছে mgh ডিভাইড বাই ইটা t, ঠিক আছে? তাহলে তুমি এটা বসাও, এটা হচ্ছে 56 ওয়াট, ঠিক আছে? উভয় যন্ত্রে কৃত কাজ সমান নয়। আচ্ছা তুমি যে আরো বুদ্ধিমান হও তুমি এইটা দেখেই বুঝবা যে যেহেতু 3 নাম্বারটা ভুল তাহলে সঠিক উত্তর 1 আর 2 হবে, ঠিক আছে? আর না হলে তুমি একটু মনে যে খুঁতখুত থাকে যে কি করলাম তাহলে তুমি চেক করে দেখতে পারো। আর আমি হলে ডি ভাবতাম যে উভয় যন্ত্রে কৃত কাজ তো সমান, মানে একই উচ্চতায় তুলছে। হ্যাঁ ক্ষমতা আলাদা কারণ সময় আলাদা, কৃত কাজ তো সমান, বুঝছো? তাহলে 1 আর 2 সঠিক। আর কি বলছে কৃত কাজ সমান না, এটা ভুল, কারণ এটা সমান হবে। তারপর কি বলছে একটা 100 গ্রাম ভর ও 1 সেন্টিমিটার পুরুত্বের একটা মিটার স্কেল মানে কি? মিটার স্কেল মানে হচ্ছে একটা লেংথ 1 মিটার বা 100 সেন্টিমিটার খাড়া অবস্থা থেকে ভূমিতে পড়ে গেল। তাহলে যখন খাড়া অবস্থায় ছিল তখন স্কেলটা ভর কেন্দ্র কোথায় ছিল বলো তো? 0.5 মিটার এই উচ্চতায়। আর এখন যখন এটা শোয়ানো থাকলো, ধরলাম এটা শোয়ানো আছে, ঠিক আছে? এটা ভর কেন্দ্র কি হবে পুরুত্বের অর্ধেকে না? তাহলে ভর কেন্দ্রের ইয়াটা হচ্ছে 1 সেন্টিমিটার বাই 2 বা 0.5 সেন্টিমিটারে। তাহলে আমরা কৃত কাজ কিভাবে বের করি বা ভর কেন্দ্রের সরণ কত? তাহলে 50 সেন্টিমিটার মাইনাস 0.5 সেন্টিমিটার, তাহলে কত সেন্টিমিটার ভাইয়া? 49.5 সেন্টিমিটার। তাহলে আমাদের সরণ কত? 49.5 সেন্টিমিটার। আচ্ছা এটা সেন্টিমিটার হবে, যেহেতু আমাদের এমসিকিউ অনেক তো এই জন্য আমি একটু ফাস্ট লেখার ট্রাই করতেছি, কারণ তোমাদের কাজ হলো জাস্ট বুঝে প্র্যাকটিস করা, তাই না? তোমাদের আমার কর্ড সলভ করার আশা একদম বসে থাকবে না। আচ্ছা এখন বলছে অভিকর্ষ বল দা কৃত কাজ কত? তাহলে ভর কেন্দ্রের সরণ তো আমরা বের করেই ফেলছি, তাই না ভাইয়া? আর ভর কত দেওয়া আছে 100 গ্রাম, তাহলে আমরা বের করি 100 গ্রাম মানে কি 0.1 কেজি, 9.8 mgh, এইচ এর ভ্যালু কত? 49 সেন্টিমিটার, 49.5 ইন্টু 10 টু দি পাওয়ার -2। তাহলে এটা আমরা বের করি কত আসে 0.1 ইন্টু 9.8, মানে m এর ভ্যালু, g এর ভ্যালু, এরপর হলো h কি ভর কেন্দ্রের সরণ যেটা আমরা বের করছি। ভর কেন্দ্রের সরণ কি
আরো বেসিক ভাবে খেয়াল রাখতে পারো, সেটা হলো L/2 মাইনাস h বা হাইট বাই 2, বুঝছো? জিনিসটা কি চিন্তা করো, ধরো এই যে এটা হচ্ছে আমার ফোন, তাই না? এটা দণ্ডের মতো চিন্তা করো, তাহলে এটা হচ্ছে লেংথ। এখন যদি শোয়ান অবস্থায় হয় তাহলে এটা কি পুরুত্বের উপর শুয়ে আছে না? তাহলে পুরুত্বের অর্ধেক এটা ভর কিন্তু এখন চলে গেল, আর যখন খাড়া ছিল তখন এই দৈর্ঘ্যের অর্ধেকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা বুঝলাম এটা আনসার কত আসে। তাহলে 0.1 ইন্টু 9.8 49.5, তাহলে এটা আসে 0.4851। আচ্ছা, একটা বস্তু কণাকে বৃত্তাকার সুতায় বেঁধে যদি আমরা ঘুরাই, মানে বৃত্তাকারে ঘোরালে কি হবে আগে বলছি, সেটা হবে 0। একদম মাথায় ঢুকে নিবা, বৃত্তাকারে ঘোরালে কি হচ্ছে কৃত কাজ 0। ওকে, তারপর কোন নির্দিষ্ট ভরের বস্তুর গতিশক্তি ভরবেগের কি বর্গের সমানুপাতিক, গতিশক্তি ভরবেগের বর্গের সমানুপাতিক। m ভরের কোনো বস্তুর গতিশক্তি e কে হলে ভরবেগ কি হবে, ভরবেগ হয় √2m e কে। পুরোটাই কিন্তু রুটের ভিতরে, এটা না কেন, কারণ e কে এখানে রুটের বাইরে আসছে, বুঝছো? তাহলে পুরোটাই রুটের ভিতরে যাবে, √2m e কে। 50 কেজি ভরের বোঝা মাথায় নিয়ে 50 কেজি ভরের একজন ব্যক্তি খাড়া দেওয়ালের সাথে 60 ডিগ্রি কোণে আনত কোনো 4 মিটার দীর্ঘ মই বেয়ে নামলে কি হবে? তাহলে দেওয়ালের সাথে 60 ডিগ্রি, দেওয়ালের সাথে যদি 60 ডিগ্রি হয়, আমার এখানে কত বলো তো 30 ডিগ্রি। তো আমরা কি জানি, একটা খাড়া মানে এরকম হেলানো তল বেয়ে যদি যায়, কৃত কাজ কত mg, এটা যে লেংথটা আছে সেটা, তাই না? mgl sin থিটা। sin থিটা কিন্তু ভাই অবশ্যই তাহলে ভূমির সাথে নিতে হবে, বুঝছো? আমি তখন যেটা বলেছি তোমার একটাই খেয়াল রাখো, এবার cos থিটা দিয়েও করা যায়, cos 60 ধরে অ্যান্সার একই আসবে। তো যেহেতু আমরা এটা শিখে আসছি আমরা এটাই করি, নাহলে পরীক্ষা হলে প্যাচ লাগে আসবা কোনটা কোথায় অ্যাঙ্গেল ধরবা। তাহলে আমার টোটাল হচ্ছে 100 ভর 9.8, এল এর ভ্যালু কত 4 মিটার, তাই না? তাহলে 4 sin 30। আচ্ছা, তাহলে আমরা বের করি, 9.8 into 4 sin 30 কত আসে ভাইয়া? এটা আসে আমাদের 1960, তাই না? এত জুল। আচ্ছা, বল সরণের মধ্যবর্তী কোণ যে আলফা হয় ধনাত্মক কাজের শর্ত কত? দেখো, যদি অ্যাঙ্গেলটা হয় 90 ডিগ্রি, কাজ তো 0, তাই না? ধনাত্মক মানে কি 0-এর উপরে থাকতেছে, ঠিক আছে? তো শূন্য কিন্তু ধনাত্মক না, শূন্য একটা অঋণাত্মক সংখ্যা, ঠিক আছে? তো এই জন্য আমার কি দরকার 0 হওয়া যাবে না। আবার 0 ডিগ্রি হলে আমরা জানি কাজ হয় সর্বোচ্চ, কারণ তখন কি হয় f s cos 0 এর মানটা একদম সমান হয়ে যায় fs এর সমান, এটা হাইয়েস্ট, তাই না? ম্যাক্স। আর এটা হলে 0, তাহলে কত হইতে হবে অ্যাঙ্গেলটা 0 হইতে পারবে, কারণ 0 হলে হাইয়েস্ট মান পাওয়া যাবে। এই জন্য এখানে কি হবে ইকুয়াল চিহ্ন হবে, কিন্তু লেস দ্যান 90 হবে, বুঝছো? এখানে 90 তে আবার ইকুয়াল দিয়ে দিও না, কেন? কারণ 90 হলে তো 0 হয়ে যাচ্ছে, 0 তো ধনাত্মক না, 0 হচ্ছে অঋণাত্মক, মানে কোনো কাজই হবে না, কাজ 0। এই জন্য আমার এখানে কি হবে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রির নিচে 0 হইতে পারে, ঠিক আছে? তাহলে ভাই ঋণাত্মক কাজের শর্ত কোনটা? ঋণাত্মক কাজ এরকম যে 90 এর চেয়ে বড় হবে, তারপর এখানে হবে আলফা বদলে বিটা দিলাম, এটা কি হবে ইকুয়াল টু 180 ডিগ্রি হবে, এরকম। তাহলে 90 থেকে উপরে গেলেই তখন ঋণাত্মক কাজ হওয়া শুরু করবে, আর 180 তে গেলে সর্বোচ্চ ঋণাত্মক কাজ। স্প্রিং এর বল ধ্রুবকের একক কোনটা? স্প্রিং এর বল ধ্রুবক একক, তাহলে আমরা জানি k সমান কি f/x, f এর একক নিউটন, তো এটা x একক কি মিটার, তাহলে নিউটন পার মিটার, বুঝছো? স্প্রিং এর বল ধ্রুবক একক হচ্ছে নিউটন পার মিটার। k ধ্রুবক স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটা স্প্রিং এর মুক্ত প্রান্তের সরণ যদি x হয়, সঞ্জীব শক্তি কি হাফ kx স্কয়ার। মানে আমার মনে হয় প্রশ্নটাও পড়া লাগে নাই, তোমরা অনেকেই আনসার বের করতে পারছো, এইটাই করতে হবে, বাট আবার তাই বলে তাড়াহুড়া করো না প্রশ্ন করতে গিয়ে। সমায়তনে একটা পিতলের গোলক আর টেনিস বলে যদি ভরবেগ সমান হয়, টেনিস বলে গতিশক্তি বেশি, পিতলের গোলকে গতিশক্তি বেশি, নাকি উভয় গতিশক্তি সমান? আচ্ছা, তাহলে ভরবেগ যদি সমান হয় সমায়তনের, ঠিক আছে? এখন দেখো ভাইয়া আমাদের একটা বেসিক কথা কি, পিতলের বল যেহেতু পিতলের বল, তাহলে পিতলের ঘনত্ব বেশি না টেনিস বলের তুলনায়, তাহলে এটার m বেশি, ঠিক আছে? এটা যদি m1 হয় m1 গ্রেটার দ্যান m2, এটা আমরা খেয়াল রাখবো।
আচ্ছা আমি টি দিয়ে টেনিস বোঝাই, আর পিতল বা কাঁসা, আচ্ছা পিতলের ইয়া তো জানি না, ইংরেজিটা ভুলে গেলাম। পিতলের একটা ব্রাশ হয়, আচ্ছা ব্রাশ, তাহলে এম বি গ্রেটার দেন এম টি হবে। এখন যেহেতু ভরবেগ সমান আমরা কি বলতে পারি দেখো, ই অফ এম বি, ইবি মানে তোমার পিতলের বল যেটা বাই ই অফ টেনিস, এটা সমান কি পি স্কোয়ার, পি বি স্কোয়ার। আচ্ছা এটা তো সমান তাই না, তাহলে আমি পি স্কোয়ারই ধরলাম দুইটার জন্য, পি স্কোয়ার বাই টু এম বি, পি স্কোয়ার বাই টু এম টি টেনিস বলের। তাহলে দেখো এটা কি আসে ভাইয়া, কাটাকাটি যায়, এটাও কাটাকাটি যাবে, এম টি উপরে যাবে, এম বি নিচে আসবে। তো যেহেতু টেনিস বলের ভর ধরো 10 গ্রাম, পিতলে বলে ভর হবে 100 গ্রাম তাই না, তাহলে এই ভ্যালুটা কি হবে, লেস দ্যান 1। তো আমরা কি বলতে পারি, ইবি অর্থাৎ পিতলের গতিশক্তি লেস দ্যান ইটি। তাহলে কে বড়, টেনিস বলেরটা বড়। এটা খেলা ভরবেগ যদি সমান হয়, দেখো গতিশক্তি আমি বেসিক কথা বলি, এটা ম্যাথমেটিক্যাল বাদ দিও, গতিশক্তি নির্ভর করে বেশি কার উপরে, বেগের স্কোয়ার আছে তাই না, এন্ড ভরবেগ যদি সমান হয় তাহলে যার ভর বেশি ওর তো বেগ কম হবে, নাহলে তো ধর গুণফল এমভি তো হচ্ছে না, মিলতেছে না, বুঝছো? মানে জিনিসটা তোমাদের বুঝাই দিই বাস্তব দিয়ে। ধরো ভরবেগ হলো 50, তো একটা হলো 25 ইন্টু 2 মানে 25 গ্রাম যদি হয়, বা ধরলাম 2 কেজি বেগ হচ্ছে, তাহলে তোমার কত 25 মিটার পার সেকেন্ড, 2 কেজি 25 মিটার পার সেকেন্ড। আর একটা কি 5 10 মানে তোমার কি বলে, ভর হচ্ছে 10 কেজি আর বেগ হচ্ছে 5, এরকম। তাহলে দেখছো একটা বেগ কিন্তু যেটা কম ভর ওটা 25, আর এটা কত মাত্র হইতেছে 10 5 বলছি তাই না, হ্যাঁ মাত্র 5, তাহলে এটা 5 স্কয়ার হলো 25, আর 25 স্কয়ার কোথায় 625 টাই। তার মানে বুঝছো গতিশক্তি কার উপর বেশি ডিপেন্ডেন্ট, ভরের উপর নাকি বেগের উপর? অবশ্যই বেগের উপরে, কারণ বেগের স্কয়ার আছে। তো যার বেগ বেশি, কার বেগ বেশি, আমার যেটা ভর কম সেটারই বেগ বেশি, এইটার কি হবে গতিশক্তি বেশি হবে, বুঝছো আমার কথা? তাহলে কি টেনিস বলে গতিশক্তি বেশি। তাহলে আমরা এটা ম্যাথমেটিক্যালিও বুঝাইলাম, তোমাকে আমি কথার মাধ্যমে বুঝাইলাম এটা, যে ভরবেগ সমান হলে যার ভর কম তার বেগ বেশি, তাহলে তার বেগ স্কয়ার অনেক বেশি হবে, বেগ স্কয়ার বেশি মানে গতিশক্তি বেশি হবে। ওকে, তাহলে এখানে কি সঠিক উত্তর আছে? এখানে তো তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে না, ঠিক আছে, এখানে বইতে মানে বোর্ডে প্রশ্নটা ভুল আছে, গতিশক্তি তো সমান হবে না। আর যদি কোনো কারণে আমার কি বলা যায়, ধরো দুইটাই ভর যদি সমান হয়, তাহলে এম বি সমান যদি এমটি হয়, কোনো কারণে যদি হয়, নর্মালি তো আসলে হয় না বাস্তবে, ধরলাম আমি এমন ভাবে বানাইলাম যে ঘনত্ব বেশি, ঘনত্ব সমান করে দিলাম, তাহলে কি হইলো সমায়তনের জন্য ভরও সমান হইলো, তখন গতিশক্তি সমান হইতে পারে। তার মানে আমরা যেটা বুঝতেছি ভাইয়া, যে এটা যদিও ইম্পসিবল মানে হয় না নর্মালি, বাট আমি কোন একটা কারণে করতে পারলে সমান হইতে পারে। তো আমি 1 আর 3 দেখাইতে পারি, কারণ 1 নাম্বারটা একদম সঠিক, 3 নাম্বারটা একদম ভুল বলা যায় না, কারণ একটা কেসে এম সমান কিনা আমাদের বলা নাই, আমরা বাস্তব ধরে একটা করছি, আর একটা ধরলাম অবাস্তব টাইপ। এম যদি সমান হয় তাহলে আমার কি হবে, ভরবেগ সমান, বেগ সমান, সবকিছু সমান, গতিশক্তিও সমান হবে। আচ্ছা, কাজের অভিকর্ষী একক কি বলতো? কাজের অভিকর্ষীয় একক হচ্ছে কেজি মিটার, এটা আমরা ইসাক স্যার থেকেই জানি, কেজি মিটার। এটা মানে কি বোঝায়, যে 1 কেজি ভরের একটা বস্তু অভিকর্ষের প্রভাবে যদি 1 মিটার নিচে নামে, তাহলে 1 মিটার নিচে যদি নামে অভিকর্ষের প্রভাবে যে কৃত কাজটা হয় অভিকর্ষ বলের, সেটাই হচ্ছে তোমার ওই অভিকর্ষীয় একক। আচ্ছা, তাহলে 1 কেজি মিটার সমান আবার কত জুল বলো তো? 1 কেজি ভরের বস্তুর উপর যদি অভিকর্ষ বল কাজ করে, তাহলে বল কত হবে 9.8 জুল তাই না, এফ সমান যেহেতু এম এ, তাহলে 1 কেজি ইন্টু এর ভ্যালু কত, জি এর ভ্যালু 9.8, এটার মাধ্যমে কি হলো 1 মিটার সরণ হইলো তাই না। তা 9.8 নিউটন বলে প্রভাবে 1 মিটার সরণ হলে আমার ইয়া কত হয়, কৃত কাজ হবে 9.8 জুল। তো আমরা এটা বুঝলাম যে 1 কেজি মিটার এটা মানে হচ্ছে 9.8 জুল। আচ্ছা, এবার আসি ভূমিতে অনুভূমিকভাবে থাকা 2 কেজি ভরের 104 সেন্টিমিটার দৈর্ঘ্য, 4 সেন্টিমিটার প্রস্থ, 4 সেন্টিমিটার পুরুত্বের আয়তাকার দণ্ডকে উলম্ব অবস্থায় আনতে কি পরিমাণ কাজ করতে হবে? তাহলে ভূমিতে এখন কি অবস্থা ভাইয়া, শোয়ানোতে আছে। আচ্ছা, আয়তাকার দণ্ডকে আবার আমার সিলিন্ড্রিক্যাল লিখে দিলাম, ধরো জিনিসটা হলো এমন, কি আঁকলাম আচ্ছা,
আঁকাটা সুন্দর হচ্ছে না, মানে ধরে নাও এটা তোমার আয়তাকার দণ্ডটা, ঠিক আছে? ওই দণ্ডটা এইভাবে শোয়ানো অবস্থায় আছে। তো এই যে আয়তাকার দণ্ড, এটা ধরো পূর্ত, তাই না? পূর্ত কি বলছে ভাইয়া? 0.4 সেন্টিমিটার। তাহলে এই যে ভরকেন্দ্র এখানে আছে, এটা কতটুকু হাইটে ভাইয়া? 2 সেন্টিমিটার হাইটে আছে ভরকেন্দ্র। আবার যখন খাড়া করে ফেলবো, এরকম খাড়া করে ফেললাম, তখন কি আছে? 104 এর অর্ধেকে, তাই না? তাহলে 104 এর অর্ধেক কত? 52 সেন্টিমিটার, 52। এইখানে আছে এখন ভরকেন্দ্রটা। তাহলে আমি কি বলতে পারি কি পরিমাণ কাজ সম্পন্ন হবে? W সমান হবে m, তাহলে 2 কেজি 9.8, আর h এর ভ্যালু কত? 52 মাইনাস 2, তাহলে কত? 50 সেন্টিমিটার বা 0.5। আচ্ছা, তাহলে 2 ইন্টু 9.8 ইন্টু 0.5, এটা কত আসে ভাইয়া? 9.8 জুল। আচ্ছা, খুবই ইজি এটা, তোমার ক্যালকুলেটর লাগবে না। কেন? 0.5 আর 2 কে গুণ করলে কি হয় বলো তো? 9.8 আসে না? এমনিও আমরা বলতে পারি 9.8 জুল। স্প্রিং ধ্রুবকের মাত্রা কোনটা? আমরা জানি স্প্রিং ধ্রুবক মানে কি? নিউটন পার মিটার। নিউটনের জন্য আমার কি এফ এর ভ্যালু বাই এক্স। এফ এর জন্য মাত্রা কত কি ভাইয়া? এম এল পার টি স্কোয়ার। এম হচ্ছে কেজি, আর এটা তো মিটার পার সেকেন্ড স্কোয়ারের জন্য। ডিভাইড বাই কি? তোমার এক্স, তাহলে এটা এল, তাহলে কি আসে? এম পার টি স্কোয়ার। তাহলে স্প্রিং ধ্রুবকের মাত্রা আমাদের কি? এম পার টি স্কোয়ার। সংরক্ষণশীল বলের ক্রিয়ার ক্ষেত্রে নিচে কোনটা সঠিক নয়? তো আমরা জানি সংরক্ষণশীল বল হচ্ছে ওই বল যেটা বস্তুর অবস্থানের উপর নির্ভর করে না, শুধু শেষ বিন্দু আর আদি বিন্দুর উপর নির্ভর করে, ঠিক আছে? শুরু আর শেষ অবস্থানের পার্থক্যের উপর নির্ভর করতেছে সংরক্ষণ বলটা। কোন পথে নিয়ে যাচ্ছে ওটার উপর ডিপেন্ড করবে না, বস্তুর অবস্থানের উপরে ডিপেন্ড করতেছে না, এবং এটাকে সম্পূর্ণভাবে পুনরুদ্ধার করা সম্ভব কৃতকাজটাকে। আবার যদি ফিরে আনি তাহলে ওই পরিমাণ কৃতকাজ আমরা ব্যাক পেয়ে যাব। তাহলে কি বলছে? কোনটা সঠিক নয়? পূর্ণচক্রের কাজের পরিমাণ শূন্য হয়, এটা সঠিক। কৃতকাজ গতিপথের উপর নির্ভরশীল না, কোনো গতিপথের উপর কিন্তু নির্ভরশীল না। তাহলে এটাই হচ্ছে সেই এটা সঠিক নয়। সম্পাদিত কাজকে পুনরুদ্ধার করা সম্ভব? হ্যাঁ সম্ভব। শক্তি নিত্যতা বজায় থাকে? হ্যাঁ, শক্তি নিত্যতা বজায় থাকে। ঘূর্ণায়মান কোনো বস্তুর কৌণিক বেগ 10% বৃদ্ধি করলে ঘূর্ণন গতিশক্তি কতটুকু বৃদ্ধি পাবে? দেখো, খুবই সিম্পল কথা। 10% মানে কি ভাই? 0.1, তাই না? বৃদ্ধি করছে, তার মানে কি হবে? 1.1 হবে কি কৌণিক বেগ, তার মানে ওমেগা প্রাইম হবে 1.1 ওমেগা। তাহলে ঘূর্ণন গতিশক্তি কতটুকু হবে? ওমেগা স্কয়ার হিসেবে চেঞ্জ হবে না? তাহলে 1.1 এর উপর স্কয়ার হবে, সেটা কি আসে? আমরা জানি ঘূর্ণন গতিশক্তি সমান কি? হাফ আই ওমেগা স্কয়ার। তো আমি আর তোমাকে এখানে অনুপাত করে দেখাইলাম না যে আই আই কাটা যাবে, এগুলো তো বলার দরকার নেই, তোমরা জানোই যে ওমেগার স্কয়ারের হারে চেঞ্জ হবে। তাহলে 1.1 এর স্কয়ার কত? 1.21। কেন ভাইয়া? 11 স্কয়ার কি 121, তাহলে এটা হবে 1.21। তাহলে আমার পরিবর্তন কত? ডেল আই না, ঘূর্ণন গতিশক্তির পরিবর্তন, সেটা হচ্ছে 0.21, তাই না? 0.21 আগের ইয়ের, তাহলে কত হচ্ছে? 21%। তাহলে 21% বৃদ্ধি হবে। 10% বাড়লে কত বৃদ্ধি হয়? 21% বৃদ্ধি হয়। একটা পাম্পের কার্যকর ক্ষমতা 3 কিলোওয়াট, কর্মদক্ষতা যদি 75% হয়, প্রকৃত ক্ষমতা কত? তো আমরা জানি পি ইন সমান কি? পি ইফেক্টিভ বাই এটা না? তাহলে ইফেক্টিভের ভ্যালু কত ভাইয়া? 3 কিলোওয়াট, এটার ভ্যালু হচ্ছে 0.75, যেহেতু 75% বলছে, তাহলে আমরা কি লিখতে পারি? এটা আসে 4 কিলোওয়াট। ক্যালকুলেটর দিয়ে করতে পারো, আমি মুখে মুখে করছি যে যেহেতু 0.75 মানে কি 3/4, 3 কাটা 4 উপরে চলে গেল, তাহলে 4 কিলোওয়াট। ইজি প্রশ্ন, আমরা টাইম নষ্ট করব না। অসংরক্ষণশীল বলের উদাহরণ কোনটা? ঘর্ষণ বল, সান্দ্র বল, এগুলো হচ্ছে অসংরক্ষণশীল বল। কৃতকাজ বের করতে বলছে, তাই না? সমীকরণটা যেহেতু এক্স এর সাপেক্ষে আছে, আমরা জানি ডাব্লিউ সমান কি? সামেশন অফ এফ ডিএক্স। তাহলে আমরা লিমিটের মধ্যে যদি ইন্টিগ্রেশন করি 0 থেকে 3, তাহলে কি 5x² - x + 1, তাহলে এটা ক্যালকুলেটরে তুলো, তারপর ডিএক্স তো আছেই। তাহলে আমরা এখন ভ্যালুটা বসাই। তাহলে প্রথমে লিমিট নিয়ে নাও 0 থেকে 3, 5x² - x + 1, এটা কত আসে ভাইয়া?
43.5, তাই না? 43.5 জুল। আদর্শ স্প্রিংয়ের জন্য বিভব শক্তি আর সম্প্রসারণ, তাহলে এটা কি? ইউ সমান হাফ কে এক্স স্কোয়ার। তো এটা কি টাইপ? ওয়াই সমানুপাতিক এক্স স্কোয়ার টাইপ গ্রাফ না? এটা কি হয় বলতো? আমরা জানি এটা প্যারাবোলিক হয়, তাহলে এটা হবে প্যারাবোলিক। তোমাদের একটু আগেই দেখাইছিলাম যে এক্স যত বাড়ে ঢালও তত বাড়ে। তাহলে প্রথমে সরানো ছিল, পরে এইভাবে ধীরে ধীরে দেখো কি হয়ে যাবে, ধীরে ধীরে খাড়া হবে। তো এইটাই এই গ্রাফটা। নিচে কোনটা শক্তির একক নয়? নিউটন মিটার, জুল, কিলোওয়াট আওয়ার সবগুলাই শক্তির একক, কিন্তু মিটার স্কয়ার তো হয় না ভাইয়া, তাহলে এটা শক্তির একক না। নিচের কোনটা সঠিক? কেন্দ্রমুখী বলতে কৃতকাজ শূন্য, এটাই তো সঠিক। আচ্ছা, বাকিগুলো দেখো তাহলে ভুল। ঘর্ষণ বল সর্বদা ধনাত্মক না ঋণাত্মক হবে, মানে বিপরীত দিকে কাজ করে। তাই গতিবৃদ্ধির সাথে ব্যাংকিং কোণ ধ্রুব না, গতিবৃদ্ধির সাথে আমাদের কি হয়, ব্যাংকিং কোণ চেঞ্জ হয়, তাই না? tan থিটা সমান v স্কয়ার বাই rg, এটা ধরে তো আমরা চেঞ্জ করতে পারি। শক্তির মাত্রা কোনটা? ml স্কয়ার পার টি স্কয়ার। এগুলো তো আর করে দেওয়া লাগবে না আশা করি। বলের দ্বারা কাজের উদাহরণ কি? কোনো বস্তুকে উপর থেকে নিচে ফেলে দেওয়া হলে, ভূপৃষ্ঠতে একটা বস্তুকে উপরে উঠে পূর্বের অবস্থানে রাখলে, চলন্ত একটা ফুটবল বল প্রয়োগের ফলে ফুটবলটা বলে কি দিকে সরে গেলে, তো বলের দিকে সরতেছে, তার মানে কি পজিটিভ। উপর থেকে নিচের দিকে ফেললে কার কাজ এটা বলা হয় নাই, ধরে নেবে অভিকর্ষ বলের কাজ, ঠিক আছে, তখন পজিটিভ হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে দেখো, ভূপৃষ্ঠ হতে একটা বস্তুকে আমি কিভাবে বুঝলাম যে ভাই বলতো ফেলে দিলে অভিকর্ষ সাপেক্ষে? দেখো, যদি উপরে উঠায় নেওয়ার কথা বলতাম তাহলে আমি ওটাই সাথে নিয়ে উপরে উঠতেছি, ঠিক আছে, সাথে নিয়ে নিচে নামলেও একটা না হয় বোঝা যাইতো যে না এজেন্টের কাজ চাইছে। বলছে ফেলে দিছো, ফেলে দিলে কি তোমার ওখানে কাজের কোনো ইয়ে আছে? তুমি কি ওখানে বল প্রয়োগ করছো? কোনো, তুমি তো বলই প্রয়োগ করো নাই, তাহলে তোমার কথা কেন আসবে? এটা তাহলে অভিকর্ষের কথাই বুঝাইছে, এইখান থেকে বুঝছি। আর এইটা তো জিরো, কেন? উপর থেকে তুলে আবার পূর্বাবস্থানে রাখতেছি, বুঝছো? তার মানে কি সরণ জিরো না? তাহলে এখানে যেহেতু সরণ শূন্য খ নাম্বারে, তাহলে এটা আমার হবে না। তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে 1 আর 3। পূর্বাবস্থানে যদি রাখোই তাহলে তো সরণ জিরো হয়ে গেল, তখন আর কিন্তু কাজ হচ্ছে না। এক ব্যক্তি একটা গোলককে অনুভূমিক তল বরাবর 49 নিউটন মানের বল প্রয়োগে 2 মিটার সরণ করলো, কৃতকাজের পরিমাণ কত? খুবই ইজি, 49 × 2। আচ্ছা, অনুভূমিক ভাবে নিয়ে গেছে, তাহলে আর কি 49 2 কত হয়? 98 জুল। আচ্ছা, এরপর দেখো, চিত্রে বস্তুটা উপর থেকে, বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগে সরণের দিকে কাজ কত হবে? তাহলে আমরা এখানে দেখতেছি কি ভাইয়া, এখানে 10 নিউটন চলে যাচ্ছে একদিকে, আর এখানে তোমার ইয়া কত 10 মিটার, কিন্তু এদের মধ্যে অ্যাঙ্গেল কত 30 ডিগ্রি। তো খুবই ইজি, কৃতকাজ কত আমাদের 10 × 10 cos 30 ডিগ্রি। এটা কত আসে? 100 cos 30 86.6 এরকম আসে, 66 আসবে, ঠিক আছে। এরপর দেখো নিচে কোনটা সঠিক? 1 ওয়াট সমান কি? 1 ওয়াট সমান হচ্ছে 1 জুল পার সেকেন্ড, তাই না? 1 ওয়াট সমান 1 জুল পার সেকেন্ড। 1 জুল সমান হচ্ছে 1 নিউটন মিটার। আবার 1 কিলোওয়াট সমান কত? 1 কিলোওয়াট আওয়ার। এটা একটু পেঁচাই, কিন্তু এইভাবে খেয়াল রাখবা, আমি এইভাবে খেয়াল রাখতাম। সমান কি 1000 ওয়াট ইন্টু 3600 সেকেন্ড। তো ওয়াট সেকেন্ড মানে কি 1 জুল, আর এখানে 3টা শূন্য, ওখানে কি আছে 3.6 × 10⁻3। তো আলটিমেটলি কি আসে 10⁻6 আসে, কিন্তু এটাই খেয়াল রাখবা, এই জায়গাটাতেই ভুল হয়, যেটা হবে 10⁻6 এত জুল, ওয়াট সেকেন্ড মানে তো 1 জুল, বুঝছো? 10⁵ না, 10⁶ জুল। আর আর সমান কি 10⁻⁻7 জুল, এটা তো আমরা করে আসছি একদম প্রথমে, যে 10⁻⁻7 জুল। 40 নিউটন বল কোন স্প্রিংকে টেনে 10 মিটার বৃদ্ধি করে, তাহলে স্প্রিংকে 500 সেন্টিমিটার প্রসারিত করতে কৃতকাজের মান কত হবে? তাহলে 40 নিউটন বল দিলে কতটুকু প্রসারিত হয়? সেটা হচ্ছে 40/10, তাহলে কত 4, ওকে। আর স্প্রিংকে যদি প্রসারিত করি 5 মিটার, তাই না? তাহলে হাফ কি এক্স স্কয়ার, হাফ ইন্টু 4 ইন্টু এক্স স্কয়ার কত 25। তাহলে দেখো ভাই কাটো, তাহলে 2 × 25 কত 50, তাহলে এটা হবে 50 জুল। আচ্ছা, ক্ষমতার একক কি? জুল পার সেকেন্ড, ওয়াট, আর্ক পার সেকেন্ড। হ্যাঁ, এগুলো সবগুলোই ক্ষমতার একক হইতে পারে। তাহলে আমাদের উত্তর হচ্ছে
1 2 3। এরপর দেখি কৃতকাজের মান শূন্য হবে কখন, যদি স্মরণ না ঘটে। হ্যাঁ, বলের বিপরীতে যদি স্মরণ হয় তখন তো শূন্য হবে না, এ হবে ঋণাত্মক, তাই না? ঋণাত্মক হবে, তাহলে এটা ভুল। আর সাইন থিটা সমান যদি 1 হয় তার মানে কি থিটা সমান 90 ডিগ্রি, তো আমরা তো জানি, তাহলে cos 90 ভ্যালু কি হবে? 0 হবে, তাহলে fs cos 90 ভ্যালু 0 হবে, তাহলে 1 আর 3 হলো সঠিক। স্মরণ যদি 0 হয় আর থিটা যদি 90 হয় তখনই আমাদের কি হবে? কৃতকাজের মানটা শূন্য হবে। নিচে কোন জোড়াগুলোর মধ্যে মাত্রা একই? কাজ আর শক্তির মাত্রা একই, এটা আমরা জানি। কাজ করার সামর্থ্য হচ্ছে শক্তি, বাকি সবগুলো আলাদা। আচ্ছা, টর্কের মাত্রাও কিন্তু কাজ আর শক্তির সমান, কারণ ওটাও নিউটন মিটার, বুঝছো? টর্ক হচ্ছে কাজ আর শক্তির সমান, এটা খেয়াল রাখবে একটু। সংরক্ষণশীল বল দ্বারা পূর্ণ চক্রের মোট কাজ শূন্য জানি, গতিপথের উপর নির্ভর করে না, এটাও ঠিক আছে। উদাহরণ কি ঘর্ষণ বল? না, ঘর্ষণ বল তো একটা অসংরক্ষণশীল বল। একটা বস্তুর গতিশক্তি 9 গুণ হলে প্রাথমিক বেগে কত গুণ অর্জন করবে? গতিশক্তিকে যদি 9 গুণ করি, তো বেগকে আমার কত গুণ করা হয় বলো তো? সোজা কথা, ভি স্কোয়ারের সমানুপাতিক না, ই সমানুপাতিক ভি স্কোয়ার, তাহলে বেগ যদি হয় 3, 3 এর স্কোয়ার কি 9, তাহলে বেগ 3 গুণ হলে এটা 9 গুণ হবে। একটা বস্তু ভূমি থেকে 10 মিটার উচ্চতায় আছে, বিনা বাধায় পড়তে দিলে ভূমি থেকে 8 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি অনুপাত কত হবে? এই ম্যাথ অনেকভাবে করা যায়, আমি আগে বুঝাই। দেখো, প্রথমটা হচ্ছে 10 মিটার উচ্চতা, তাই না? তাহলে আমার টোটাল এনার্জি কত? mg × 10, ঠিক আছে। এখন ভূমি থেকে যখন 8 মিটার উচ্চতা, এই যে 8 মিটার, তখন বিভব শক্তি কত ভাইয়া? একদম প্রথমে তো একটাই টোটাল এনার্জি, তাই না? ই টোটাল, এটা মোট বিভব শক্তিটা mg × 10। আর ইপি প্রাইম মানে এই যে 8 মিটার উচ্চতায় কত, তাহলে mg × 8। তাহলে আমার এটা বলো তো, ই কে প্রাইম কত, গতিশক্তিটা কত? 10 mg মাইনাস কি 8 mg না, তাহলে এটা কত আসে? 2 mg আসে। এখন তুমি বলো গতিশক্তি আর বিভব শক্তির অনুপাত তাহলে কি 2/8 না? 2 mg বাই 8 mg, এটা কি আমাদের ই কে বাই ইপি, তাহলে কত আসে? 1/4, তাহলে কি হবে? 1:4 হবে। ঠিক আছে, সবাই বুঝছো? এটা হচ্ছে সবথেকে ইজি প্রসেস, আরো অনেক কিছু পেছানো যাইতো, আমি কোনটাই পেছাই নাই। কারণ ভাই তুমি এটাই খেয়াল রাখবা যে তুমি আগে টোটাল এনার্জি বের করবা mg ইনটু অত, তারপর তুমি বের করবা হলো নতুন বিভব শক্তি কত, তাহলে এই দুটা বিয়োগফলই তো হচ্ছে নতুন গতিশক্তি, ঠিক আছে। আমি এটাও বিয়োগফলও করতাম না, আমি এটা খেয়াল রাখতাম যে ভূমিগত উচ্চতা এত, আর ইকেটা মানে হইতেছে কি mg ইনটু s, বুঝছো? s মানে হলো অতিক্রান্ত দূরত্ব, তাহলে অতিক্রম কি 2 মিটার না, এই জন্য mg ইনটু 2 হয়। তাহলে এটাকে তুমি বিয়োগফলও চিন্তা করতে পারো, অথবা আমি যেটা খেয়াল রাখতাম mg ইনটু s, কতটুকু নিচে নামলো সেটা। আচ্ছা, এটা সবথেকে ইজি এইভাবে করা। কোন স্প্রিংকে 2 সেন্টিমিটার প্রসারিত করলে বিভব শক্তি ইউ, তা 10 সেন্টিমিটার করলে কি হবে? কত গুণ? 5 গুণ। সমান 5 গুণ হলে শক্তি কত গুণ হয়? 5 স্কয়ার, তাহলে কি হবে? 25 গুণ হবে, তাই না? বর্গের সমানুপাতিক যেহেতু। অসংরক্ষণশীল বলের ক্রিয়ায় পূর্ণচক্রের কাজের পরিমাণ শূন্য না, এখানে শূন্য হবে না যেহেতু অসংরক্ষণশীল। বস্তু গতিপথের উপর নির্ভরশীল নয়, এটাও না, বস্তু গতিপথের উপর নির্ভরশীল। সমবেত কাজ পুনরুদ্ধার করা সম্ভব না, যায় না। যান্ত্রিক শক্তির নিত্যতা সংরক্ষিত হবে না, অসংরক্ষণশীল বল থাকলে যান্ত্রিক শক্তির নিত্যতা সংরক্ষিত হয় না। কিলোওয়াট ঘন্টা কোন রাশির একক? কিলোওয়াট ঘন্টা কার একক বলো তো? ওই যে আমাদের শক্তির একক না, 3.6 10⁶ জুল, একটু আগে বের করলাম। নিচে কোনটা শূন্য হলেও কাজ সম্পন্ন হবে? দেখো, তোমার বল যে শূন্য হয় হবে না, স্মরণ শূন্য হলে হবে না, ত্বরণ শূন্য হলে কি হয়? অবশ্যই না, কারণ আমাদের একটা কাজ তোমার কি একটা গতিশক্তি উপপাদ্য আছে না, সেটা কি? কোনো বস্তুর কৃত কাজ হলো গতিশক্তির পরিবর্তনের সমান। গতিশক্তির পরিবর্তন কখন হবে? যখন গতির পরিবর্তন হবে, মানে যখন বেগের পরিবর্তন হয় ত্বরণ থাকবে তখন, তাই না? তার মানে কৃত কাজ হইতে গেলে অবশ্যই ত্বরণ থাকতেই হবে, বুঝছো? তাহলে যদি তোমার ত্বরণ শূন্য হয় তাহলে তো বেগের পরিবর্তন হচ্ছে না, তাহলে ওই অনুযায়ী গতিশক্তির পরিবর্তন হবে না, তখন একটা ঝামেলা আছে। এই কারণে আমার কি, এটা হচ্ছে বল আর স্মরণের মধ্যবর্তী কোণ যদি 0 হয় তখনও কি হবে? fs × cos 0, তাহলে তো এটা সর্বোচ্চ মান হয়ে গেল। তো এই কারণে বল ও স্মরণের মধ্যবর্তী কোণ 0 হলেও কাজ সম্পন্ন হবে। কিন্তু ত্বরণ যদি একদমই না থাকে, বস্তুটা সমবেগেই চলতে থাকে, সমবেগেই চলতে থাকলো,
তাহলে তুমি বল দিয়ে লাভ হইলো কোনো? তখন তো বলের মানও 0, কৃত কাজও 0। বুঝছো? ধরো এটা একটা বস্তু, এটাকে আমি নিয়ে যাচ্ছি, আগে বেগ ছিল v, পরে হলো v, তাই না? তাহলে গতিশক্তি পরিবর্তন কত? হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ভি স্কোয়ার, তাহলে তো 0ই আসে আলটিমেটলি। তাহলে আমার কাজ শক্তি অপব্যয় অনুযায়ী কি গতিশক্তি পরিবর্তন যেহেতু 0, কৃত কাজও তখন 0, এই কারণে ত্বরণটা থাকতে হচ্ছে। আচ্ছা, কেনের সাহায্যে 500 কেজি ভরের একটা বস্তুকে 0.2 মিটার/সেকেন্ড সমবেগে তোলা হলে কেনের ক্ষমতা কত? তাহলে পি সমান কি বলতো? পি সমান হচ্ছে আমার এফ ভি, এফ সমান হচ্ছে এম জি ইন্টু ভি। ওই যে বলছিলাম আমাদের একটা বস্তুকে তুলি উপরে, কি হয় সমবেগে তুলি না, কারণ ওখানে ওজন আগে থেকে একটা বল আছেই, ওজনে বিপরীতমুখী বল দিয়ে আমরা বস্তুটাকে উপরে তুলি সমবেগে। তাহলে 500 কেজির জন্য 500, জি এর জন্য 9.8, ভি এর জন্য কত 0.2, তাহলে বের করো। 500 ইন্টু 9.8 ইন্টু 0.2 কত আসে ভাইয়া? 980 ওয়াট। ওকে, আমি কিন্তু ইজি পোর্শন টাইম নষ্ট করতেছি না, বুঝছো? কারণ এই সময় তোমার টাইমটা গুরুত্বপূর্ণ, আমার যতটুকু বোঝানোর জন্য যতটুকু টাইম না থাকে আমি সেটাই বোঝাচ্ছি। এম ভরের এল দৈর্ঘ্য, বি প্রস্থ, এইচ উচ্চতা। একটা দণ্ডকে যদি সাহিত্য অবস্থাতে খাড়া করি তাহলে ভার কেন্দ্রের সরণ কি হবে? দেখো এখানে ভাই জি জি বলা আছে, তাই না? জি মানে কিন্তু তোমার ওই যে ভার কেন্দ্র, বুঝছো? ভার কেন্দ্র যেই পয়েন্টে, তাহলে ভার কেন্দ্রের সরণ কি এল বাই জি, কারণ এইটাই তো তোমার এল জি, তাই না? এল জি মানে কি ভর কেন্দ্রের লেন্থ, এইচ জি মানে কি ধরো যখন এরকম সমান অবস্থায় থাকবে তখন ভর কেন্দ্র এই পয়েন্টে, তাই না? তাহলে ওই ভর কেন্দ্র উচ্চতা, তাহলে সেটা হচ্ছে এইচ জি দিচ্ছে এখানে এটা। আবার যদি আমি কৃত কাজ হিসাব করি তাহলে কি এম জি ইন্টু কি হবে বলতো? ভর কেন্দ্রের সরণ না, তাহলে এইচসি, এইচসি তো ওখান থেকে পাইছি 1 নম্বর অপশন থেকে, তাহলে প্রথম দুইটা সঠিক। আবার এটাও তো ঠিক, এল বাই টু মাইনাস এইচ বাই টু, এটা আমরা অনেকবার দেখে আসছি। তাহলে এখানে কি হবে বলতো? তিনটাই সঠিক হবে। এই জন্য একটা ভালো করে দেখতে হবে, বুঝছো? যেখানে জি জি বলা আছে এল এইচ, আমরা আসলে কি ভাবতে পারি তবে হুটহাট কেটে দিই কেন? কারণ 1 নম্বরে তো আমার এল বাই টু হওয়ার কথা, ইয়া বাই টু হওয়ার কথা। তাহলে এখানে যেহেতু জি দিছে এটা মানেই বুঝতে হবে যে এটা ভর কেন্দ্র বোঝাইছে, বুঝছো? তাহলে এখানে এই যে এল বাই টু মানেই ওখানে এল জি, এইচ বাই টু মানে ওখানে এইচ জি, ঠিক আছে? আর ভর কেন্দ্রের সঙ্গে পার্থক্যটা যেটা আমরা বের করছি। আচ্ছা, ভর কেন্দ্র ভার কেন্দ্র একটা দণ্ড হলে তো একই হচ্ছে, এই কারণে 30 মিটার উচ্চতা থেকে একটা বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে? আমি একটা শর্টকাট বলি, খেয়াল রাখো। সেটা হচ্ছে গতিশক্তি সমান যদি n ইন্টু বিভব শক্তি হয়, ঠিক আছে, তখন এই x ভূমিতে উচ্চতা হবে টোটাল উচ্চতা যেটা h ডিভাইড বাই n প্লাস 1, ঠিক আছে? এখন কি বলছে? গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ, তাহলে উচ্চতা হলো 30 বাই 2 প্লাস 1, তাহলে কি হয় ভাইয়া 10, ভূমিতে উচ্চতা কত 10 মিটার। যদি অপোজিটটা হইতো, ধরো বিভব শক্তি সমান n ইন্টু গতিশক্তি, এখন তুমি একটা বেসিক জিনিস খেয়াল রাখবা যে ভাইয়া বিভব শক্তি কখন বেশি হয়? যখন উচ্চতা বেশি তখন বিভব শক্তি বেশি না? তাহলে এখন কি আর গতিশক্তির মতো ওই ফর্মুলাটা খাটবে না? বাট ওইটার মতো কেন? কারণ এখন দেখো, এখন এই এক্স প্রাইমটা হবে nx ইন্টু n প্লাস 1, বুঝছো? আগেরটার হিসাব যদি ধরি তাহলে ওখানে হবে, ধরলাম বিভব শক্তি সমান 2 ইন্টু গতিশক্তি, এরকম ইপি সমান 2ek, এটা হবে তোমার 2 ইন্টু 30 ডিভাইড বাই 2 প্লাস 1, তাহলে এটা হবে 20 মিটার, বুঝছো? 10 মিটার উচ্চতায় কি গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ, আর 20 মিটার উচ্চতায় যে বেশি উচ্চতা পাবো বিভব শক্তি তখন গতিশক্তি দ্বিগুণ, আর 10 মিটারে গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ ছিল। আচ্ছা, আমার কথা আশা করি বুঝছো যে h ডিভাইড বাই n প্লাস 1 এটা তো হবেই, তো গতিশক্তি বেলায় h ডিভাইড বাই n প্লাস 1 হবে, আর বিভব শক্তিতে যেহেতু উচ্চতা বাড়ানো লাগবে আমার বেশি হবে, তাহলে n দিয়ে আমি গুণ দিব শর্টকাটে, ঠিক আছে? এই শর্টকাট জানলে তুমি খুব ইজিলি বের করতে পারবে এই ভ্যালুগুলো। পরেরটায় যাই। একটা কাঠের বলকে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, অনুমিত উলম্ব অবস্থানে রাখতে কি করা লাগবে? এটা আমি অনেকবার করছি সেম টাইপ, আমি রিপিট করতেছি না, এইটা তোমরা নিজেরা বের করো, এটা তোমাদের HW বা এখনকার কাজ, ঠিক আছে? আচ্ছা, তারপর কি বলছে? সুষম দ্রুতিতে একটা বস্তুকে ঘোরাচ্ছি কেন্দ্রের দিকে, তাহলে কি হবে 0, কেন্দ্রমুখী বল দিয়ে কাজ মানেই 0, বাকি কি ভ্যালু দেওয়া থাকে থাক।
আচ্ছা, সি বিন্দুতে পৌঁছাতে কৃতকাজের পরিমাণ কত? এই যে সি বিন্দুতে পৌঁছাবে কৃতকাজের পরিমাণ কত, আমরা আগেও করছি এই মাত্রা, তাই না? দেখো প্রশ্নগুলো কিন্তু রিপিটেড, এই জন্য mg sin থিটা এটা হলো বল ইন্টু এল, তাই না? কেন ভাইয়া আমরা এটা নিলাম? দেখো আমরা জানি আনত তল বরাবর যে ওজনের উপাংশ mg sin থিটা এটা হয়, আর বলের মানে তলের ওই বরাবরই তো লেন্থটা, তাই না? মানে তলের এরিয়া কত, কি বল, তলের দৈর্ঘ্য এসি, এসি সমান হচ্ছে 10 মিটার। আমাদের কৃতকাজ বের করতে বলছে, তাহলে সেটা কি? m সমান হচ্ছে 2 ইন্টু 9.8 সাইন 30 ডিগ্রি, তাই না ভাইয়া? সাইন 30 মান কত? হাফ, এটা লিখলাম হাফ। এল এর হলো 10, তো এটা কত আসে? চার মিটার পার সেকেন্ড বেগে দুটি আমাদের লাগতেছে না, তাহলে আমরা বের করি। কত হয় বলো? 2 ইন্টু 9.8 ইন্টু 0.5, তাহলে 2 আর 0.5 মিলে হচ্ছে তোমার 1। 98 ইন্টু 10, এটা তো 98 হয়, হ্যাঁ ক্যালকুলেটর 98 আসে, তাই না? তাহলে এটা অ্যান্সারটা ভুল আছে, এটা হবে 98 জুল, বুঝছো? এটা হবে 98 জুল, অপশন ভুল আছে এখানে। এরপর যদি কোণের মান 60 ডিগ্রি করা হয়, এ বিন্দুতে মোট শক্তি কত, সি বিন্দুতে মোট শক্তি কত? মেনে চলে না। আচ্ছা, শক্তি নির্ণয় সূত্র মেনে চলবে তো অবশ্যই, তাহলে এটা ভুল, 1 আর 2 সঠিক, করার আগেই বের করলাম আমরা। একটু করি, তাই না? করে দেখি হচ্ছে কিনা। তাহলে দেখো তোমার কি বের করতে হয় ভাইয়া? আমার কি বলে, সঞ্চিত শক্তি এ বিন্দুতে মোট শক্তি যদি কোণের পরিমাণ 60 ডিগ্রি করা হয়। আচ্ছা, কোণের পরিমাণ 60 ডিগ্রি করা হলে কত? তাহলে তখন আমার কি হবে বলো? তখন হবে mg l sin 60 ডিগ্রি না? কারণ দেখো ভাই, এই যে l, এইটা যত ডিগ্রি 60 ডিগ্রি, এটা যদি h হয়, হাইট হয়, এটা যদি l হয়, তাহলে আমরা কি লিখতে পারি বলো তো? h সমান l sin 60 ডিগ্রি লিখতে পারি না? তো আমাদের বিভব শক্তি কত? বিভব শক্তি মানেই হচ্ছে mgh, তো এই জন্য আমি এটা লিখছি যে mgl sin 60 ডিগ্রি। তোমরা বড় এটা বের করো, 2 ইন্টু 9.8 sin 60 ভ্যালু হচ্ছে √3/2, l এর ভ্যালু ছিল 10, এইটা তাহলে আমরা বের করি, এটা তো এটাই আসবে, হ্যাঁ 169.74 জুল আসে, বুঝছো? তার বিভব শক্তি কত? মোট শক্তিটাই তো বিভব শক্তি। আর সি বিন্দুতে মোট শক্তি ইয়া হচ্ছে কিনা এটা আমি এত চেক করতে যাব না, কারণ আমি জানি যে এখানে শক্তি সহনশীলতা খাটবে, কারণ এখানে তো কোনো ঘর্ষণ নেই, যদি ঘর্ষণ থাকতো তাহলে আমি বলতে পারতাম যে না, শক্তি সহনশীলতা খাটতেছে না, তাই না? যান্ত্রিক শক্তি নিত্যতা অনুসৃত হচ্ছে না আর কি তখন, বুঝছো? তাহলে যেহেতু কোনো ঘর্ষণ নেই, তাহলে এটা ঠিক হবে, এটাও 169.74। সি বিন্দুতে আমার আলাদা করে বের করার দরকার নেই যে ওখানে বেগ কত হবে এই সেই হাবিজাবি, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো ক্ষমতার একক ওয়াট আর অশ্ব ক্ষমতার মধ্যে সম্পর্ক কি? আচ্ছা, তাহলে ওয়াট আর অশ্ব ক্ষমতার মধ্যে সম্পর্ক হচ্ছে আমার 1 হর্স পাওয়ার সমান কি 746 ওয়াট, তাহলে 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। ওকে, পরের প্রশ্ন দেখি, বল তো নিচে কোনটা অসংরক্ষণশীল বল? তাহলে আমাদের এখানে হবে ঘর্ষণ বল আর সান্দ্র বল, এই দুইটা কি অসংরক্ষণশীল বল। এটা তো আমরা জানি, কারণ এগুলোর মধ্যে কি থাকে তোমার, এগুলো হচ্ছে সবসময় বিপরীত দিকে কাজ করে, তাই না? বলে বিপরীত দিকে কাজ করে, তাই অবক্ষয় বল বলা যায়। তাহলে 1.5 মিটার দীর্ঘ 2 কেজি ভরের রডকে অনুভূমিক হতে উলম্ব অবস্থায় নিতে, তাহলে দেখো ভাই এখানে কিন্তু বলা নাই যেটা পুরুত্ব টুত্ব কত, তারপরে আমরা এটাই ধরে নিব যে রডটার পুরুত্ব একটু নগণ্য, তাহলে জাস্ট ভর কেন্দ্র এটা কতটুকু হবে, এটা হচ্ছে 1.5, তাহলে এটা কি 0.75, তাহলে অনুভূমিক হতে উলম্বতে নিতে কৃতকাজটা কত? 2 ইন্টু 9.8 ইন্টু ভর কেন্দ্রের সমান, তাই না? 0.75, তাহলে এটা কি হচ্ছে 2 ইন্টু 9.8, আমরা করি 2 ইন্টু 9.8 ইন্টু 0.75,
এটা আসে 14 জুল। তাহলে আমাদের কৃত কাজটা কত 14 জুল, বুঝছো? মানে এখানে আমরা ধরতেছি এটা পূর্ত নগণ্য বলা আছে, তার মানে তোমার ভরকেন্দ্র কি আগে 0.75 হবে মানে শেষ পজিশনে, আর প্রথমে তো একদম শোয়ানো ছিল, ভূমিতেই ছিল, যেহেতু পূর্ত নগণ্য তাহলে তখন কোনো উচ্চতা নাই, h সমান 0, আর পরে h সমান কি হচ্ছে ভরকেন্দ্রের উচ্চতা hg 0.75, তাই জন্য 0.75 দিয়েছি সরাসরি। অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আনত রাস্তার উপরের দিকে চলমান 100 গ্রাম ভরের বস্তু 5 মিটার পথ চলতে কত টাইম লাগবে? আচ্ছা, এই ধরনের সেম ম্যাথ আমরা করে আসছি না, যে mgs বা mgl sin থিটা দিয়ে, তোমরা এইভাবে করবা, আর তার সাথে 5 ইয়াটা গুণ হবে, ওই আর কি mg sin থিটার সাথে 5 গুণ হবে। এগুলো আমি আর করতেছি না, সেম টাইপগুলা যেহেতু আমাদের এমসিকিউ অনেক, বুঝছো, এই কারণে আমরা এগুলা স্কিপ করতেছি। সেম টাইপগুলো তোমরা জাস্ট প্র্যাকটিস করবা, নিজে পজ করে মিলাবা। নিচে কোন সংরক্ষণশীল বলের উদাহরণ বলো। এখানে হচ্ছে আমার কোনটি সংরক্ষণশীল বলের উদাহরণ, তাহলে অভিকর্ষীয় বল সংরক্ষণশীল বলের উদাহরণ আমরা জানি। আচ্ছা, ঘর্ষণ বল, শান্ত বল আর ঘাত বল, ক্ষেত্র বিশেষে ঘাত বল হচ্ছে অসংরক্ষণশীল বল। m আর 3m দুইটা ভরের বস্তু গতিশক্তি অনুপাত দেওয়া আছে, রৈখিক ভরবেগ অনুপাত কত? তাহলে খুবই ইজি ভাই, ভরবেগ মানে কি p1/p2 রুট ওভার 2m কে, তাই না? 2 ইন্টু m এর ভ্যালু কত, প্রথমটা শুধু m, এটা হচ্ছে 2, পরেরটা রুট ওভার 2 ইন্টু এটা হচ্ছে 3m, এটা ভ্যালু 1, তাহলে কি আসে তোমার রুটের ভিতরে 4/6, তাহলে কি আসে √2/√3, দাঁড়াও 4/6, এটা হ্যাঁ, এটা অনুপাত কি আসে রুট ওভার 2/3 না, তাহলে √2/√3, তাহলে অনুপাতটা হচ্ছে √2:√3। কাজ শক্তি উপপাদ্য অনুসারে কৃত কাজ নিজের কোন রাশি পরিবর্তনের সমান? যে বলছিলাম কৃত কাজ হচ্ছে গতিশক্তি পরিবর্তনের সমান, তাই না? ডেল গতিশক্তি, এটাই হচ্ছে কৃত কাজ। তাহলে আমার W সমান ডেল অফ ই কে, গতিশক্তির পরিবর্তন, বা আমরা এটা বলতে পারি হাফ m vf স্কয়ার মাইনাস হাফ m vi স্কয়ার। তারপর দেখো স্প্রিং এর শ্রেণী সমবায় বল ধ্রুবক বলছে, তো ভাই স্প্রিং এর শ্রেণী সমবায় বল ধ্রুবক এটা কি হয়, 1/k সমান কি 1/k1 প্লাস 1/k2, শ্রেণী সমবায় থাকলে এরকম হয়। তাহলে k সমান কি আসে, এটা খেয়াল রাখবা, বুঝছো? উপরে হবে গুণফল, নিচে হবে যোগফল, k1 k2 লসাগু করলে এটা আসে, আমি এমনি তোমাকে বলছি উপরে গুণফল, উপরে হবে গুণফল k1 ডট k2 আর নিচে হবে যোগফল। তাহলে 200 আর 300 করলে কত হয়, 200 ইন্টু 300 দিলাম, নিচে যোগফল করলে হয় 500, তাই না? দুইটা শূন্য কাটো, তাহলে কত আসে ভাইয়া, আমাদের আসে হচ্ছে 120 নিউটন পার মিটার, মুখে মুখে করলেই হয়, এটা 120 নিউটন পার মিটার আসে। আচ্ছা, একটা বস্তুর গতিশক্তি দ্বিগুণ হলে বেগ আদিবেগ কত গুণ হবে? গতিশক্তি যদি দ্বিগুণ হয়, দেখো তাহলে আমার বেগ কি হবে বলতো, ভি প্রাইম সমান, আচ্ছা কি হয় বোঝাই, রুট করলেই হয়, এটা তো জানো, √2 হবে আর কি। তা আমি তোমাদের বলে দিই, দেখো ই প্রাইম বাই ই এটা সমান কি ভি প্রাইম স্কয়ার বাই ভি, তো এটা যেহেতু 2, ভি প্রাইম এটার উপর স্কয়ার হবে, তাই না? তাহলে √2 সমান কি ভি প্রাইম বাই ভি, তার মানে এটা বলতে হবে ভি প্রাইম সমান √2 ইন্টু ভি, √2 ভ্যালু কি 1.41 ভি। তাহলে বলো তো ভাই ডেল ভি পরিবর্তন কত, 1.41 ভি মাইনাস ভি, তাই না? তাহলে এটা কি হবে 0.41 ভি বাড়তেছে, তার মানে কি 41%। আচ্ছা, বেগ আদিবেগ কত গুণ হবে, তাহলে আমার পরিবর্তন চাই নাই, কত গুণ হবে এটা বলছে, তো এটা হবে 1.41%, মানে এত ভি, তার মানে আমরা কি বলতে পারি 141% না, তাহলে হবে 141%। একজন লোক 40 কেজি ভরে একটা বোঝা নিয়ে 2 মিনিট দাঁড়ায় আছে, দাঁড়ায় থাকলে কোনো কাজ হবে? ওটাকে বোঝা নিয়ে তো উপরে উঠা লাগবে বা কিছু একটা করতে হবে, তাই না? তো বোঝা নিয়ে যদি দাঁড়িয়ে থাকে তাহলে তো কোনো কাজ হবে না, দারোয়ান যদি বসে থাকে তাহলেও কাজ হবে না, স্মরণ নাই, তার মানে ওখানে কোনো কাজ নাই, এটা আমরা জানি। 60 মিটার উচ্চতা হতে একটা বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে ভূমি হতে কত উচ্চতা বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে? দেখো বিভব শক্তি গতিশক্তি অর্ধেক, তার মানে কি গতিশক্তি বিভব শক্তির 2 গুণ, 2 ইন্টু বিভব শক্তি, তোমাদের শর্টকাট বলছিলাম তাই না? শর্টকাট কি ছিল ভাইয়া, x সমান h/n + 1,
এইচ এর ভ্যালু কত তোমার হচ্ছে 60, তাহলে এক্স সমান কি হবে 60/2 + 1, তাহলে এটা হচ্ছে 20 মিটার। গতিশক্তি বিভব শক্তি গতিশক্তির অর্ধেক, তাহলে গতিশক্তি বিভব শক্তির 2 গুণ, তাহলে এটা হচ্ছে 20 মিটার। আচ্ছা, আর উল্টাটা বললে কি হবে তোমরা বের করো। গতিশীল বস্তুর বেগ যদি 2/3 হয় গতিশক্তি কত গুণ হবে, তাহলে এটার স্কয়ার, তাই না? 2 স্কয়ার নিচে 3 স্কয়ার, তাহলে কি হবে 4/9। এগুলোতে আমরা টাইম নষ্ট করব না। ভূমিতে কত উচ্চতায় আমটি বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, এই যে। তাহলে আবার শর্টকাট আমরা ইউজ করব, সেটা কি? বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, তাহলে এখন x প্রাইম সমান কি হবে 2 × 15 ডিভাইড বাই কি দ্বিগুণ, তার মানে 2 + 1, তার মানে 30/3, বুঝছো? তাহলে 10 মিটার উচ্চতায় বিভব শক্তি হবে গতিশক্তির দ্বিগুণ। ঠিক আছে, আমরা পরের প্রশ্নে যাই। কাদামাটির, আচ্ছা, আম কি করলো দেখো, তোমার পড়লো, পড়ার পর কাদামাটিতে আবার 10 সেন্টিমিটার গর্তের সৃষ্টি করে, তাহলে বলছে কাদামাটির কৃত গাছটা গড় প্রতিরোধ বল কত। আচ্ছা, এই জিনিসটা তোমাদের অনেকে প্যাচ লাগে, আমি একটা জিনিস তোমাদের ক্লিয়ার করে দিই, একটু ভালো মতো বুঝো। বস্তুর ওজন মানে আমরা যখন মাটিতে পড়তেছে, দেখো প্রথমে কি আছে, এততে পড়লো, পরে কি করতেছে গর্তের সৃষ্টি করতেছে। আচ্ছা, তাহলে আমরা কিভাবে এটা চিন্তা করতে পারি, আমটা টোটাল কতটুকু পড়লো বলো তো। এমনি উচ্চতা যদি হয় এইচ সমান আমাদের দেওয়া আছে এখানে 15 মিটার, আবার ঢুকে কতটুকু গর্ত করছে ভাই এক্স, তাই না? এক্স হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে এক্স সমান হচ্ছে 0.1, আচ্ছা এটা 15 মিটার আর 10 সেন্টিমিটার নাকি 0.1 মিটার, বুঝছো? তাহলে টোটাল সরণটা কত বলো তো, উপর থেকে নিচে টোটাল সরণটা ভূমির নিচে তো আসলো, তাহলে mg h + x, তাই না? এটা কি ওজনের দ্বারা কৃত কাজ, আর বাধাদানকারী বল দ্বারা কৃত কাজটা কি হবে, জাস্ট এটা সমান আর বিপরীত, তাই না? আর বাধাদানকারী বল তো উপরের দিকে, সরণ হইছে আবার নিচের দিকে, তাহলে কৃত কাজটা নেগেটিভ, বুঝছো? তো বাধাদানকারী বল যদি হয় F, এইটার ইয়া কত ভাইয়া, বাধাদানকারী বল F, এটার জন্য সরণ কত, যদিও বিপরীত দিকে সরণ, x পরিমাণ না, x যে 0.1, যতটুকু নিচে নেমে গেছে মাটিতে ঢোকার পর থেকেই তো বাধাদানকারী বলটা কাজ করতেছে। তো আমরা এখানে বুঝতেছি যে এখানে সরণটা হচ্ছে x পরিমাণ, তাহলে fx, বুঝছো? তাহলে আমরা এটা বলতে পারি যে mgh + x সমান হলো fx। কেন? কারণ এটা হচ্ছে বাধাদানকারী বলটা, কিন্তু কি করলো, ধরো এটা আমার বস্তুটা, ঠিক আছে, বস্তুটা উপর থেকে নিচে পড়তেছে, বাধাদানকারী বল তো উপরের দিকে, সরণ নিচের দিকে, তো এই কারণে এটা হলো বাধাদানকারী বল, এটা কৃত কাজটা হচ্ছে ঋণাত্মক, অভিকর্ষ বলে কৃত কাজটা ধনাত্মক, কিন্তু এতে মান পরস্পর কি হবে, সমান। তাহলে mgh + x সমান হবে fx, এটা ধরে আমরা বের করি f এর ভ্যালু। mg এর ভ্যালু কত ভাইয়া, সেটা হচ্ছে 200 গ্রাম, তাহলে 0.2 × 9.8 × 15.1, ওই যে h + x এর ভ্যালু কি 15.1 ছিল, ডিভাইডেড বাই 0.1 পাবো, এটা আসে আমাদের 295.96 নিউটন, তাহলে 295.96 নিউটন, এটা হচ্ছে আমাদের आंसर। কোন বস্তু তার অবস্থানের কারণে কি অর্জন করে, আমরা জানি অবস্থানের পরিবর্তন হলে বিভব শক্তি হয়, স্বাভাবিক অবস্থানের পরিবর্তন হলে। 100 কেজি ভরের একটা বস্তুর ভরবেগ যদি এত হয় গতিশক্তি কত হবে, তাহলে কি ভাইয়া p²/2m, তাই না? তাহলে 200²/2 × 100, তার মানে আবার 200 হচ্ছে, তো এটা কত হয় 200 গতিশক্তি কত ভাইয়া 200 জুল, মুখে মুখে বের করলাম। সংরক্ষণশীল বলে বৈশিষ্ট্য প্রকাশের ক্ষেত্রে বল শুধু অবস্থানের উপর নির্ভরশীল, অবস্থান তো লাগেই না ভাই, আদি আর যে কোনো অবস্থানের উপর নির্ভর করে, ঠিক আছে, আদি আর শেষ অবস্থানের উপর নির্ভর করতেছে, পথের উপর নির্ভর করতেছে না। কৃত কাজ কি সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা যায়, তাহলে সংরক্ষণশীল বলে বৈশিষ্ট্য কি, বল হচ্ছে অবস্থানের উপর নির্ভর করতেছে, হ্যাঁ, কিন্তু এখানে পথের উপর নির্ভর করে না, বুঝছো? আচ্ছা, আদি আর যে কোনো অবস্থান, এখন এই যে কোনো অবস্থান পথে যে কোনো ইয়া হইতে পারে, এটা একটু ঝামেলা, আমরা এটা খেয়াল রাখবো যে যে কোনো অবস্থান বলছে, এখন এটা তো গতিপথ আলাদাও হইতে পারে, যে কোনো অবস্থানের উপর নির্ভর করে না, এটা যে কোনো অবস্থানের উপর নির্ভর করতেছে না, ঠিক আছে? তাহলে আমাদের সঠিক উত্তর হবে বলটা শুধু অবস্থানের উপর নির্ভরশীল আর গতিপথের উপর নির্ভর করবে না, এবং কৃত কাজটাকে সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা যায়, তাহলে এটা সঠিক উত্তর হলো 1 আর 3।
ঘর্ষণ বল দ্বারা বস্তুর উপর কৃত কাজ, তাহলে ঘর্ষণ বল দ্বারা বস্তুর উপর কৃত কাজ কি সবসময় ঋণাত্মক না, কারণ ঘর্ষণ বল যেদিকে যায় মানে ঘর্ষণ বলের দিক আর বস্তুর গতির দিক কি বিপরীতমুখী হয়, তার মানে এটা কি হবে ঋণাত্মক হবে। নিউটন মিটার একক কার হয়, তোমাদের বলছিলাম যে নিউটন মিটার একক কার হচ্ছে, দেখো এটা হয় কৌণিক ভরবেগের, কাজের, বলের ভ্রামকের, কার কার মধ্যে হয়। আচ্ছা কৌণিক ভরবেগ কি ভাইয়া, কৌণিক ভরবেগ আমার এল সমান কি ছিল, এল সমান ছিল এম ভি আর টাইপ, এরকম মনে পড়ে। তাহলে এম ভি এর জন্য তোমার কি হচ্ছে, এম এর একক এম ভি। আচ্ছা এম ভি এর জন্য তোমার এটা ধরো এটা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, এটা মিটার, তাহলে দেখো কি আসে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড, বুঝছো? কিন্তু নিউটন মিটার হইতে গেলে কি হবে, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার হবে। তার মানে এইটা কিন্তু না, কৌণিক ভরবেগ না, কাজের বেলায় হয় এটা আমরা জানি, বলে ভ্রামকের বেলায় হয় কিনা আমরা দেখি। টর্ক, টর্ক সমান আমার টাও সমান কি জানি বলো তো, টাও সমান এফ ভেক্টর ক্রস আর ভেক্টর, তাহলে এফ আর লিখলাম, এফ এর ভ্যালু হচ্ছে তোমার এম এ আর, এম এর জন্য কেজি, এ এর জন্য মিটার পার সেকেন্ড স্কয়ার, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার, তাহলে এটা কি হবে 2 আর 3 উত্তর হবে। ঠিক আছে, তাহলে কৌণিক ভরবেগের জন্য কিন্তু নিউটন মিটার হয় না, এটা হবে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। আচ্ছা দুইটা বস্তুর গতিশক্তি সমান, প্রথমটার ভর অন্যটা 4 গুণ হলে এদের ভরবেগ অনুপাত কত, গতিশক্তি সমান বলছে, ভরবেগ অনুপাত বের করতে হবে। খুব ইজি, আমরা p1 বাই p2 লিখতে পারি, এটা সমান কি রুট অফ হার 2m e1 m1 e1 2m 2e2। আচ্ছা গতিশক্তি সমান হলে ই কাটা যাবে, 2 ও কাটা যাবে, শুধুমাত্র কি থাকে রুট অফ হার m1 বাই m2, তাহলে প্রথমটার ভর অন্যটা 4 গুণ, তার মানে কি ভাই 4/1, তাহলে এটা কি আসে 2/1, তাহলে আমার অনুপাত কি 2:1। ঠিক আছে, এতে ভরবেগ অনুপাত হচ্ছে 2:1। একটা বন্দুকের গুলি ভর আর বেগ দুইটাই দ্বিগুণ করলাম, ঠিক আছে, ভরবেগ দুইটাই যদি দ্বিগুণ করি, আগে ওখানে 4 গুণ 4 গুণ ছিল 64 গুণ হয়েছিল, তো এখানে হচ্ছে কি 8 গুণ। এম ভর একটা বস্তুর গতিশক্তি যদি ই হয় তাহলে ভরবেগ কত, এম ভর একটা বস্তুর গতিশক্তি হচ্ছে ই, তাহলে ভরবেগ রুট অফ হার 2me। এখন এই প্রশ্নটায় দেখবে একটা প্যাচ দেয়, কিরকম প্যাচ, যে তোমার এরকম করে দিবে রুট ওভার 2m দিয়ে ইটাকে বাইরে দিয়ে দিল, এখানেও দেখো এরকম করছে রুট 2 এ দিয়ে এমই বাইরে আছে। তো এই ধরনের ভুল করো না, বুঝছো, দেখে শুনে দেখাবা যে সবগুলোর উপরেই যাতে রুট থাকে, ঠিক আছে, বাদ যাবে না একটা রাশি, সবার উপরে রুট থাকতে হবে। ক্ষমতা কত, বস্তুতে এফ এর ভ্যালু দেওয়া আছে, তারপর ভি দেওয়া আছে। আচ্ছা ক্ষমতা মানে এফ ভি, বুঝছো, এখানে কত সেকেন্ড কাজ করছে এটা দেখার দরকার নাই, এফ আর ভি এর মধ্যে গুণ করো, তাহলে 3 আর 1 গুণ করলে 3 আসে, 2 2 গুণ করলে 4 আসে, -1, তাহলে 3 + 3 কি 6, তাহলে ক্ষমতা হচ্ছে 6 ওয়াট। আশা করি তোমরা আমার থেকেও ফাস্ট করতে পারবা। তারপর বলছে বলের দ্বারা কৃত কাজ কত, তাহলে ক্ষমতা যদি 6 হয় 2 সেকেন্ডে কৃত কাজ কত, 6 × 2 12 জুল, খুব ইজি। এখানে কি আমার এত পেছানোর দরকার আছে, না, ক্ষমতা বের করছি, সময় গুণ দিলে আমার কাজ পাবো। 100 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক সম্পন্ন একটা স্প্রিংকে 2 সেন্টিমিটার প্রসারিত করতে দৈর্ঘ্য বরাবর বল প্রযুক্ত কত হবে। আচ্ছা আমরা কি জানি f সমান kx, তাই না, তাহলে k এর ভ্যালু হচ্ছে 100, 2 সেন্টিমিটার মানে কি 2 × 10⁻², তো আলটিমেটলি কত আসে বলো, 2 নিউটন আসে, তাহলে এটা হবে 2 নিউটন। কোন কণার উপর প্রযুক্ত বল দেওয়া আছে, সরণের ভেক্টর দেওয়া আছে, তাহলে আমরা কি বের করতে হবে, বের করতে হবে কৃত কাজ। মুখে মুখে করো, 1 2 মিলে 2, এটা 2 আর এটা মিলে হচ্ছে -3, তারপর কে এর গুলা দেখো মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে +2, তাহলে 4 - 1, তাহলে কি 1 জুল, তাই না, কৃত কাজ হচ্ছে 1 জুল। বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হলে বলের দ্বারা কাজ সম্পন্ন হবে, মানে দেখো বলের দ্বারা কাজ তার মানে অবশ্যই ধনাত্মক, তাই না, তাহলে ধনাত্মক হলে কি হয় 0 থেকে 90 এর নিচে, 90 না কিন্তু তোমাদের আগেই বলছি, তাহলে 0 থেকে 90 এর নিচে একটাই আছে অ্যাঙ্গেল, সেটা হলো 45 ডিগ্রি,
বাকি সবগুলোর জন্য কি হবে 120 180 এগুলোর জন্য হচ্ছে ঋণাত্মক আর 200 ডিগ্রি তো হয়ই না বুঝছো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল তো 180 এর মধ্যেই থাকে কোন যন্ত্র কর্তৃক F ধ্রুব বল প্রয়োগে কোন বস্তু যদি V ধ্রুব বেগে গতিশীল হয় ক্ষমতা কত P সমান FV তাই না P সমান FV আর যেভাবে ভেক্টর হিসাবে করি তাহলে P তো ভেক্টর না F ভেক্টর ডট V ভেক্টর হবে এখন দেখো কোন বস্তুকে ভূমি হতে খাড়া উপরের দিকে নিক্ষেপ করার কিছু সময় পর আবার ভূমিতে ফিরে আসে তাহলে এটার উচ্চতা বনাম গতিশক্তি লেখচিত্র কোনটা তাহলে উচ্চতা বনাম গতিশক্তি লেখচিত্র কোনটা এখন আমার এখানে বুঝতে হবে যে পরিবর্তনটা কিন্তু এরকম বক্ররেখা হবে না বুঝছো কারণ আমরা জানি তোমার মানে এখানে যে বিভব শক্তিটা EP সমান কি mgh এটা তাহলে কি তোমার EP এটা হচ্ছে h এর সমানুপাতিক ঠিক আছে ঠিক একই রকম ভাবে যে গতিশক্তি আসলে কি হবে আলটিমেটলি তোমার সমানুপাতিক হারেই পরিবর্তন হবে মানে একটু চেঞ্জটা হবে কিন্তু চেঞ্জটা সরলরেখা হবে আর কি মানে গ্রাফগুলো বক্ররেখা হবে না এটাকে মাথায় ঢুকে নাও যে নিচের যে তোমার C আর D নাম্বার গ্রাফ আছে এটা হবে না হয় প্রথমটা হবে অথবা দ্বিতীয়টা তো একটা বস্তুকে যখন আমি খাড়া উপরের দিকে নিক্ষেপ করি যখন h সমান 0 মানে ওর ধর একদম ভূমিতে আছে তখনই কি ওটা গতিশক্তি হাইয়েস্ট না ম্যাক্সিমাম তার গতিশক্তি ওখানে ম্যাক্সিমাম এরপর বস্তুটা কি নিচ থেকে উপরে যাচ্ছে যত উপরে যাবে এটার গতিশক্তি সমানুপাতিক হারে হ্রাস পাবে আর কি সমানুপাতিক হারে হ্রাস পাবে মানে কি তোমার সরলরেখার একটা রেটে হ্রাস পাবে ব্যস্তানুপাতিক না কিন্তু ব্যস্তানুপাতিক হলে ওখানে বললে ঝামেলা আছে আমরা এটা খেয়াল রাখবো যে একটা সোজা সরলরেখা হ্রাস পাচ্ছে তো এইরকম একটা সরলরেখায় দেখো কমে হাইয়েস্ট পয়েন্টে গতিশক্তিটা 0 কি বললাম তোমার গতিশক্তি বা বিভব শক্তি এই পরিবর্তনটা হয় উচ্চতার সাথে সরলরৈখিক হারে তাহলে হয় সরলরৈখিক ভাবে উপরে উঠবে মানে বাড়বে অথবা সরলরৈখিকভাবে নামবে ঠিক আছে তো এখন যেহেতু আমরা বস্তুটাকে যখন উপরের দিকে দিচ্ছি উপরে যখন ছুটতেছি ভূমিতে একদম গতিশক্তি ম্যাক্সিমাম তাহলে উপর থেকে শুরু হবে আর যখন হাইয়েস্ট পয়েন্টে পৌঁছাবে তখন গতিশক্তিটা 0 এই গ্রাফ এখন তোমাদের প্রশ্ন এটা থাকতে পারে যে ভাইয়া বস্তু যখন আবার সর্বোচ্চ বিন্দু থেকে নিচে নামবে তখন তো আবার এরকম হয়ে যাওয়ার কথা তাই না হ্যাঁ ওই হিসাবে তখন আবার এই গ্রাফটা হইতো কিন্তু প্রথম অবস্থা তো এইটা বুঝছো গ্রাফটা এমন আমরা চিন্তা করতে পারি প্রথমে কমতেছে পরে আবার ধরো বাড়তেছে এরকম হয় তো যেহেতু আমি প্রথম অংশটাই বিবেচনা করতেছি এই কারণে বি নাম্বারটা সঠিক আচ্ছা এফ ভেক্টর ও এস ভেক্টর যথাক্রমে যদি বল ও সরণ হয় থিটা কোন মানের জন্য কৃতকাজ 0 তা আমরা জানি cos থিটার ভ্যালু যখন 0 হয় মানে থিটা যখন 90 ডিগ্রি হবে তখন 0 হবে আচ্ছা দোলনরত একটা স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি বনাম ভরের লেখচিত্র কোনটা এখন আমরা ধর এখানে একটা স্প্রিং আছে এরকম আমরা স্প্রিংটা কি করলাম ভর ঝুলাই দিছি ঠিক আছে তাহলে আমরা কি বলি বলতো এখানে যে প্রত্যায়নী বল F এটা কি হয় তখন mg এর সমান হয় না তাহলে F সমান mg F আমরা কি লিখতে পারি kx সমান mg তাহলে k ও ধ্রুবক g ও ধ্রুবক x মানে কি তোমার l প্রসারণ বুঝছো তাহলে l সমানুপাতিক m সমানুপাতিক তাই না l সমানুপাতিক m কোন গ্রাফটা বলো এই যে এই গ্রাফটা m যখন 0 তখন l ও 0 m যত বাড়তেছে l এর ভ্যালুটা বাড়তেছে ওকে তারপর দেখো বল যদি f ভেক্টর হয় সরণ যদি হয় r ভেক্টর উভয় ভেক্টর রাশি সমান হলে আচ্ছা উভয় ভেক্টর রাশি তাহলে এদের স্কেলার গুণফলে কি রাশি উৎপন্ন হয় তাহলে f ভেক্টর ডট f ভেক্টর r ভেক্টর তাহলে কি হবে এখানে কাজ এটা হয় কৃত কাজ আচ্ছা এখানে অপশনে দেখো একটা দুইটা টাইপিং মিস্টেক আছে হয়তো একটা ক্ষমতা হবে একটা শক্তি তো এখানেই তোমার কনফিউশন বাঁধবে যে শক্তি কি f ভেক্টর ডট r ভেক্টর না আমি শক্তি দেখাবো নাকি কাজ দেখাবো আমরা এখানে কাজটাই দেখাবো কেন কারণ কাজের সংজ্ঞা এইটা বুঝছো f ভেক্টর ডট r ভেক্টর শক্তি আসলে কি কাজ করার ফলে যতটুকু তোমার সঞ্চিত হচ্ছে ওটার মধ্যে ওইটা শক্তি তার মানে আমরা এখানে সঠিক উত্তর হবে কাজ f ভেক্টর ডট r ভেক্টর তোমার বোর্ডে এই প্রশ্নটা আসলে বি নাম্বারের শক্তি ছিল বুঝছো এই অপশনটাই ছিল শক্তি এখানে শক্তি হবে না শক্তি কেন হবে না শক্তি না হওয়ার কারণটা হচ্ছে আমার কাজের মেইন সংজ্ঞাটাই হচ্ছে এটা যে w সমান f ভেক্টর ডট r ভেক্টর বুঝছো হ্যাঁ শক্তি আর কাজ একই জিনিস কিন্তু কাজ হচ্ছে ডিরেক্ট বুঝছো মানে কাজ আমি সরাসরি করতেছি করার পরে ওই বস্তুর মধ্যে শক্তি সঞ্চিত হচ্ছে
ঠিক আছে, তো এটাই মাথায় রাখবা, কাজের সংজ্ঞা অনুযায়ী এটা আসে, এই কারণে স্কেলার রাশিটা হচ্ছে কাজ, এটা শক্তি বলবো না, আমরা এটাকে কাজ বলবো। কি বলবো, মানে জিনিসটা কনফিউজিং, বোর্ডেই দিছে, তো তোমার বেস্ট অপশনটাই দাগাইতে হবে, তাই না? বেস্ট অপশন হলো কাজ। 200 গ্রাম ভরের একটা বস্তু 10 মিটার উপর থেকে যদি পড়ে, ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তি কত? আচ্ছা, ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে তোমার সম্পূর্ণ বিভব শক্তি কি গতিশক্তিতে কনভার্ট হয় না? তাহলে আমরা আগে দেখি যেটা কত আসে, 9.8 ইন্টু 10, তাহলে কি আসে? তাহলে আমরা একটু করে দেখি, 0.2 ইন্টু 9.8 ইন্টু 10, তাহলে তোমরা একটু করে দেখো যে কি আসে। আরে এসি এত গরম, ঠিক আছে আশা করি। তাহলে আমাদের এখানে উত্তর কি হবে? আমাদের উত্তর আসে 19.6, তাই না? যে ভূমি স্পর্শ করার মুহূর্তে সম্পূর্ণ বিভব শক্তি গতিশক্তি হবে। শেষ। বিভিন্ন ক্ষেত্রে ক্ষমতার সমীকরণগুলোকে কিভাবে প্রকাশ করা যায়, তাহলে আমরা একটু দেখি। দেখো, প্রথমে হচ্ছে এফ আর কস থিটা, এই পুরোটাই কি কাজ না? এটাকে যদি টি দিয়ে ভাগ দেই তাহলে তো ক্ষমতা হয়, ঠিক আছে? তারপর পি সমান কি এফ ইন্টু ভি, আমরা জানি, আর ডট প্রোডাক্ট করলেও হয় ভেক্টর থাকলে। কিন্তু পি সমান টাও বাই টি, এটা কখনো শুনছো? এইটা তো না, কারণ টাও হলো একটা ঘূর্ণন বল, বুঝছো? তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 1 আর 2, খুবই ইজি এটা। সিজিএস পদ্ধতিতে কাজের একক কোনটা? এটা একদম প্রথম প্রশ্ন কি ছিল, আর্গ না? যে 1 আর্গ সমান 10 টু দি পাওয়ার -7 জুল, তাহলে সিজিএস পদ্ধতিতে কাজের একক হচ্ছে আর্গ। কাজের মান সর্বাধিক কখন হবে? এই প্রশ্নটা আসলে একটু ভুল আছে, বুঝছো? কারণ এস আর এফ যখন একই দিকে যায় 0 ডিগ্রি, তখন কাজের মান সর্বাধিক হয়, হাইয়েস্ট। আর যখন একটা অ্যাঙ্গেল থাকে তখন কাজের মানটা কি, এখানে দেখো অ্যাঙ্গেলটা সূক্ষ্ম কোণ, মানে পজিটিভ, বাট সর্বাধিক না। আর এখানে তো একদম নেগেটিভ, বুঝছো? নেগেটিভ প্লাস সর্বোচ্চ যত নেগেটিভ হওয়া পসিবল, সর্বনিম্ন মান। তাহলে তোমার মানে 1 নাম্বারটা হচ্ছে সর্বোচ্চ মান, 3 নাম্বার হলো সর্বনিম্ন মান, 2 নাম্বারটা মাঝামাঝি মান। তাহলে তুমি কোনটা দেখাবা বলো? বলছে সর্বাধিক হবে, তাহলে ওই হিসাবে আমার 1 আর 2 হওয়ার কথা এখানে, কারণ এই তিনটার মধ্যে সর্বাধিক কোনটা? 1 আর 2। আর যদি একদম অ্যাকুরেট অ্যান্সার বলি তাহলে শুধুমাত্র 1 নাম্বারটাই, কারণ যখন 0 ডিগ্রি হয় তখনই একদম সর্বোচ্চ মানটা পাওয়া যায়। বিভব শক্তির মাত্রা কি শক্তি মাত্রার সমানই না? ml² পার টি স্কয়ার। 85% দক্ষতা সম্পন্ন 2.5 কিলোওয়াট ক্ষমতার একটা মোটর চালিত পাম্প দ্বারা কূপ হতে গড়ে 6.3 মিটার উচ্চতায় পানি উঠানো হয়, তাহলে প্রতি মিনিটে মোটরটা কত কিলোগ্রাম পানি উঠাতে পারবে? প্রতি মিনিটে কতটুকু উঠাতে পারবে, তাহলে আমরা আগে হিসাব করি। এত ক্ষমতা, তাই না? তাহলে ভাই পি এফেক্টিভ কত? পি এফেক্টিভ সমান হচ্ছে আমার mgh/t, তাই না? আমরা এটা লিখতে পারি, তাহলে ইটা ইনটু পি সমান mgh/t। তাহলে mgh, m এর ভ্যালুটা তো আমরা ধরে নিচ্ছি, g হচ্ছে 9.8, এটা ভ্যালু হচ্ছে 6.3, টি এর ভ্যালু কত ভাইয়া বলছে এখানে? প্রতি মিনিটে, তাহলে মিনিট মানে কি 60 সেকেন্ড। আচ্ছা, আর পি ইন এটাকে আবার কি লেখা যায়? এটাকে লেখা যায় 0.85, 85% যেহেতু, ইন্টু 2.5 10 টু দি পাওয়ার 3। তাহলে আমরা একটু হিসাব করি। এই ধরনের ম্যাথ তোমার ক্যালকুলেটর শিফট ক্যালক দিয়ে করতে পারলে ভালো, মানে তুমি ইকুয়াল চিহ্নটা লিখে তারপরে ডিরেক্টলি এম এর মানটা বের করবা। তাহলে আমাদের অ্যান্সার আসে 2065, 2065। 1 কিলোওয়াট ঘন্টা এটা সমান কি? দেখো 1 কিলোওয়াট আওয়ার বলছে, তোমাদের অনেক আগে বলছি না কিলোওয়াটের জন্য কত ভাইয়া, সেটার জন্য 10 টু দি পাওয়ার 3 এত ওয়াট, আওয়ারের জন্য কত 3.6 বা 3600 সেকেন্ড, তাই না? 3600 খেয়াল রাখো, তার মানে এটা লেখা যায় 3.6 10 টু দি পাওয়ার 3 সেকেন্ড। তো ওয়াট আর সেকেন্ড এই দুইটা মিলে আবার কি হয়? জুল হয়। তাহলে 1 কিলোওয়াট আওয়ার এটা সমান কি 3.6 ইনটু 10 টু দি পাওয়ার 6 জুল। তাহলে দেখো 3 দিয়ে কি হচ্ছে 3.6, তাহলে 36 এর পরে 5টা শূন্য হবে, কোনটায় আছে? 1 2 3 4 5, 36 এর পরে 5টা শূন্য, তাহলে 3.6
10⁶ হচ্ছে এটাই আমাদের ডি নাম্বার উত্তর। কে বল ধ্রুবকের একটা স্প্রিং টি পরিমাণ টান প্রয়োগ করলে দৈর্ঘ্য বৃদ্ধি হয় এক্স। ঠিক আছে, তাহলে এই অবস্থায় স্প্রিং এর সঞ্চিত বিভব শক্তি কত? কিভাবে করা যায় তাহলে বলো? কে বল ধ্রুবক বলছে। আচ্ছা, এখানে অপশনে আর কি একটু ভুল আছে তোমার। আমার এটা হবে যে আমরা দেখো স্প্রিং এ কি হাফ কে এক্স স্কয়ার, এখানে কে এক্স দিয়ে তো মিলতেছে না কোনটাই। তাহলে আমরা একটু দেখি, আমরা যদি এক্সটাকে রিপ্লেস করি তাহলে হাফ ইন্টু কে ইন্টু টি বাই কে হবে, তাই না? এক্স এর ভ্যালু কি টি বাই কে, তাহলে টি স্কয়ার বাই কে স্কয়ার, তাহলে কি আসে টি স্কয়ার বাই 2কে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে টি স্কয়ার বাই 2কে। এখানে আগে একটু মিস্টেক আছে, তো তোমার সঠিক উত্তরটা হবে টি স্কয়ার বাই 2কে, শুধু কে হবে না, এখানে নিচে 2 হবে। আচ্ছা, একটা হালকা আর ভারী বস্তুর ক্ষেত্রে উভয়ের ভরবেগ সমান হইতে পারে। হ্যাঁ, সমান হইতে পারে। গতিশক্তি সমান হতে পারে, ঠিক আছে, দুইটাই হইতে পারে, কিন্তু একটা সমান হলে আরেকটা সমান হবে না। মানে যদি গতিশক্তি সমান হয় ভরবেগ সমান হবে না, যদি ভরবেগ সমান হয় গতিশক্তি সমান হবে না। তো এদের গতিশক্তি যদি সমান হয় হালকা বস্তুর ভরবেগ বেশি হবে। তোমাদের বলছিলাম তাই না, যে একদম তুমি বেসিক কথা চিন্তা করো, যদি গতিশক্তি সমান হয় হালকা বস্তুর ভরবেগ সমান, তাহলে এটা আমরা একটু ম্যাথমেটিক্যালি করি আগে, তারপর ব্যাখ্যা দিচ্ছি। তাহলে গতিশক্তি যদি সমান হয় ভরবেগ অনুপাতটা কি হয় ভাইয়া বলো তো? p1 বাই p2, এটা কি হইতো রুট ওভার m1 বাই m2 আসে না, মানে 2m কে এটা দিয়ে করলে তো কি আসে রুট ওভার m1 বাই 2। এটা আমরা আগে 2-3 বার করছি, এই জন্য রিপিট করলাম না। তো যদি তোমার m1 হয় হালকা বস্তু তাহলে এই ভ্যালুটা কি হবে লেস দ্যান 1, তাহলে p1 লেস দ্যান p2, বুঝছো? যদি m1 হয় 5 m2 যদি হয় 10 তাহলে ভ্যালুটা কি 0.5, একের চেয়ে ছোট হবে জিনিসটা। আচ্ছা, তার মানে p1 লেস দ্যান p2, অর্থাৎ হালকা বস্তুর ভরবেগ কম। তাহলে এদের গতিশক্তি যদি সমান হয় তাহলে হালকা বস্তুর ভরবেগ কম হবে, বেশি হবে না, কম হবে। তো আমাদের উত্তর হচ্ছে 1 আর 2। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে 1 আর 2। নিউটন পার মিটার এককে স্প্রিং ধ্রুবক কত? এই ম্যাথটা তোমরা বেশিরভাগ ক্ষেত্রে ভুল করবা। কেন? কারণ তোমরা ধরে নিবা যে ভাইয়া এখানে মনে হয় এদের সর্বোচ্চ বিন্দু কতটা 5, আমার ধরে নিতে মনে হয় 5-এ গেছে। না, প্রশ্নটা যদি ভালো মতো খেয়াল করো, দেখো বি বিন্দু কোনটায় আছে দেখছো, 4-এর সোজাসুজি আছে, তাই না? তার মানে এখানে কিন্তু 5 হবে না, আমার দৈর্ঘ্য বৃত্তি হবে 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। আর এখানে বল কত? 6 নিউটন। ওকে, তাহলে স্প্রিং ধ্রুবক কত ভাইয়া? তাহলে দেখো এখানে একটু, আমাদের বল হচ্ছে 6 নিউটন আর এটা হচ্ছে 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার মানে কি 0.04, তাহলে 6 ডিভাইড বাই 0.04, এটা আমাদের কত আসে 150। তাহলে 150 নিউটন পার মিটার। আচ্ছা, এখন বলছি স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি যদি 3 সেন্টিমিটার হয় সঞ্চিত শক্তি কত? তা আমরা একটু আগেই তো বের করে ফেলছি স্প্রিং ধ্রুবক 150, তাহলে হাফ ইন্টু 150 আর 3 সেন্টিমিটার, তাহলে কি 0.03, এইটার উপর স্কয়ার করো, হাফ ইন্টু 150 ইন্টু 0.03 স্কয়ার। আচ্ছা, কত আসে 0.0675, 0.0675 জুল। শক্তির একক কি ভাইয়া? জুল, কেজি, মিটার স্কয়ার, পার্সেন্ট স্কয়ার হয়। আবার ইলেকট্রন ভোল্টও তো হয়। ইলেকট্রন ভোল্ট কি? 1 ভোল্ট বিভব পার্থক্যে যদি আমরা এটি ইলেকট্রনকে পাঠাই যতটুকু কাজ হবে সেটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট। তাহলে এটাও শক্তির একক, সবগুলাই শক্তির একক। তাহলে 1 2 3। নিচের কোন বস্তুর গতিশক্তি বেশি? আচ্ছা, তাহলে আমরা আগে খেয়াল রাখবো গতিশক্তি মানে হলো হাফ এম ভি স্কয়ার। তো যার এম ভি স্কয়ারের ভ্যালুটা বেশি হবে তার গতিশক্তি বেশি। প্রথমটা এম ভি স্কয়ার কত? 4 এম ভি স্কয়ার আসে, তাই না? পরেরটার জন্য দেখো এটা 9 আর এটা আসে 2, তাহলে 18 এম ভি স্কয়ার। তাহলে পরেরটার জন্য 18 এম ভি স্কয়ার, প্রথমটার জন্য 4 এম ভি স্কয়ার আসে গুণ করলে, এটা এম ভি স্কয়ার কত আসে 16 এম ভি স্কয়ার আসে। তারপরটা 3 4 12, তাই না? 12 এম ভি স্কয়ার। তাহলে বলো তো এখন কে বেশি? খুবই ইজি আমাদের জন্য, যে গুণফলটা এম ভি স্কয়ারের গুণফল সেটা কি, এটার জন্য 18 এম ভি স্কয়ার আসে, তো এইটার গতিশক্তি সবথেকে বেশি হবে। এক অশ্ব ক্ষমতার সমতুল্য মান। আচ্ছা,
এটা আসলে তোমার মুখস্থ করে নিবা, বুঝছো? এখানে বোঝানোর কিছু নাই। আমরা জানি 1 হর্স সমান 746 ওয়াট, ঠিক আছে, 1 হর্স পাওয়ার সমান। আবার এটা 550 ফুট পাউন্ড সেকেন্ড হয়। আর 550 কে 32 দিয়ে যদি গুণ দাও তাহলে এরকম একটা ভ্যালু পাওয়া যায়। একদম এটা পাওয়া যাবে এমন না, কাছাকাছি হবে আর কি। তো এটা হবে, এটাও সঠিক উত্তর। মানে আমি খেয়াল রাখতাম দুইটা, যে 746 ওয়াট আর এটা হচ্ছে 550 ফুট পাউন্ড সেকেন্ড। তো ফুট পাউন্ড থেকে ফুট পাউন্ডে আনতে 32 দিয়ে গুণ করা লাগে আর কি, তাহলে তখন এই ভ্যালুটাই আসে। তো সঠিক উত্তর 1 2 3। বোঝানোর কিছু নাই আসলে, এখানে তোমার মুখস্থ করা লাগবে। প্রশ্নটা কবে আসছিল? ময়মনসিংহ বোর্ড 21-এ। আচ্ছা, তাহলে এই প্রশ্নটা তোমার একটু খাতায় তুলে রাখবা, ঠিক আছে, যে এটা আমার মুখস্থ করতে হবে। এখন দেখো, তাহমিদ আর তমাল দুইজনই নবম শ্রেণীর ছাত্র। স্কুল বিল্ডিং এর নিচতলা থেকে দৌড়ে 15 মিটার উঁচুতে ছাদে উঠলো। একজনের 6 সেকেন্ড লাগে, একজনের 5 সেকেন্ড। ভর দেওয়া আছে একজনের 60, একজনের 50। আচ্ছা, দুইজনের মধ্যে তাহমিদ বেশি কাজ করছে কিনা? তাহমিদের ভর বেশি, এইচ যেহেতু একই, তাহলে এম জি এইচ কার বেশি হবে? যার এম বেশি, তাহলে তাহমিদের কাজটা বেশি, ঠিক আছে। তমাল কম কাজ করছে, এটাও ঠিক আছে, তাহমিদ যদি বেশি করে তমাল তো কম করবেই। আচ্ছা, তমাল বেশি ক্ষমতা প্রয়োগ করছে, তাহলে ক্ষমতাকে প্রয়োগ করছে, এটা আমাদের দেখার বিষয়। তো দেখো, আমাদের প্রথমটা হচ্ছে 60 ইন্টু 9.8 ইন্টু 15/6, আর পরেরটা হচ্ছে 50 ইন্টু 9.8 ইন্টু 15/5। তাহলে প্রথমটার জন্য 6, পরেরটার জন্য 5। তো আলটিমেটলি অনুপাত কি আসে বলতো? 60/6, এটাও কি আসে? 10 আসে। আবার এখানে 50/5, এটাও 10 আসে। তাহলে ক্ষমতা কি সমান হইলো? না, সরি, মানে ক্ষমতা সমান মানে তোমার তমাল তো আর বেশি ক্ষমতা প্রয়োগ করে নাই, দুইজনই সমান ক্ষমতা প্রয়োগ করছে, কারণ এদের অনুপাতটা সমান হচ্ছে। তাহলে সঠিক উত্তর হবে আমাদের 1 আর 2। এরপর দেখো, 100 গ্রাম ভরে একটা পাথর উলম্ব তলে 10 মিটার বৃত্তাকার ব্যাসার্ধের পথে ঘুরে, তাহলে এ থেকে বিতে গেল, শক্তি পরিবর্তন কত? এই ম্যাথ কিন্তু আমরা আগে করছি, তাই না? তাহলে আমরা আগে দেখতে উচ্চতার পরিবর্তন। উচ্চতার পরিবর্তন কি বলতো? ব্যাসের সমান, তাহলে 2 ইন্টু 10। তাহলে উচ্চতার যে পরিবর্তন ডেল এইচ সমান হচ্ছে 10 ইন্টু 2, 20 মিটার। তাহলে ভাই গতিশক্তির পরিবর্তন বা শক্তির পরিবর্তন, সরি গতি না, এটা বিভব শক্তি হবে, পরিবর্তনটা কি? সেটা হচ্ছে mg ইন্টু ডেল এইচ। তাহলে m এর ভ্যালু হচ্ছে 0.1, g এর ভ্যালু হচ্ছে 9.8, h এর ভ্যালু কত ভাইয়া? 20। আচ্ছা, এখানে ভ্যালুটা তাহলে আমাদের কত আসতেছে? 9.8 ইন্টু 2, তাহলে 19.6 আসে। এখানে তো ওই অপশনটা নাই, তাহলে ওটা কাছাকাছি দেখাইতে হবে, তাই না? কত? 20। সঠিক উত্তর হচ্ছে 20 জুল। 6 কেজি ভরের কোনো বস্তুকে ভূপৃষ্ঠ হতে 10 মিটার উচ্চতায় উঠিয়ে অতঃপর একে অনুভূমিক বরাবর 5 মিটার সরানো হলো। তাহলে কি করলাম? এটাকে ভূপৃষ্ঠ হতে 10 মিটার উচ্চতায় উঠালাম, তারপর এটাকে অনুভূমিক বরাবর 5 মিটার সরালাম। আচ্ছা, তাহলে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কত? তাহলে আমার 6 ইন্টু 9.8, 6 mgh তার কি 10। তাহলে এজেন্ট দ্বারা কৃত কাজ কত? এজেন্ট দ্বারা কৃত কাজ হচ্ছে 6 ইন্টু 9.8 ইন্টু 10, 588। তাহলে এটা ঠিক আছে। তাহলে অভিকর্ষের কাজটা তো নেগেটিভ হবে, তাহলে -588। আচ্ছা, ওকে, এবার অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, তা আমরা কি জানি? দেখো, ইলেকট্রন ভোল্টে বের করতে হবে, তাই না? আগে খেয়াল রাখবে, এটা 1 ইভি লিখবা। ইতে মানে কি? ইলেকট্রনের চার্জ লিখবা 1.6 10⁻⁻19 কুলম্ব। আর ভি কে ভি রাখতেছো 1 ভোল্ট। তো এটা কত জুল ভাই? 1.6 10⁻⁻19 জুল। দেখছো, 1 ইলেকট্রন ভোল্ট সমান এত জুল। তাহলে 1 জুল সমান কি? 1 জুল সমান 1/1.6 ইন্টু 10⁻⁻19 ইলেকট্রন ভোল্ট। তাহলে এই যে 588, তাহলে 588 জুল সমান কি হবে? এটা আমাদের হচ্ছে 588 ডিভাইড বাই 1.6 10⁻⁻19 ইলেকট্রন ভোল্ট। এটা আমরা বের করে দেখি কত আসে। 588 ডিভাইড বাই 1.6 10⁻⁻19। আচ্ছা, 3.675, ঠিক আছে, এটাই হবে 10⁻21 21। তাহলে এটা যেহেতু অভিকর্ষ বল দেয়, এটাও নেগেটিভ, বুঝছো? তার মানে ভ্যালুগুলো সব ঠিক আছে,
ডিরেকশন বা সাইন যেটা পজিটিভ নেগেটিভ এটাও ঠিক আছে। তাহলে সঠিক উত্তর 1 2 3। ম্যাক্সিমাম মানুষ কিন্তু এই জায়গায় ভুল করে, জুলকে যখন ইলেকট্রন ভোল্টে কনভার্ট করে তখন আর কি করে গুণ করে দেয়, কিন্তু আমরা কি দেখলাম এখানে ভাগ হবে, বুঝছো? ঠিক আছে, এতে কৃত কাজ। আচ্ছা, 5 কেজি ভর সম্পন্ন একটা বস্তুর উপর এফ বল প্রয়োগ করলাম, তারপর কি বলছে একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে স্থানান্তরিত হলো। তো আমরা জানি আমাদের সরণ ভেক্টর মানে কি, শেষ অবস্থান ভেক্টর মাইনাস আদি অবস্থান ভেক্টর, তাই না? তাহলে r2 মাইনাস r1 আগে করি আমরা। s ভেক্টর বা সরণ ভেক্টর সমান r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর। তাহলে এটা কি আসে ভাইয়া, 4i ক্যাপ মাইনাস 5j ক্যাপ, তারপরে মাইনাস প্লাস হয়, তাহলে প্লাস 10k ক্যাপ। তো কৃত কাজ আবার কি হবে, এটার সাথে এটা স্কেলার গুণফল করো, 40i ক্যাপ। আচ্ছা 40i ক্যাপ না, এখানে শুধু 40, 5 আর ইয়াতে মাইনাস 15 আসছে, 40 মাইনাস 15 কত হয় 25, তাই না? তারপরে প্লাস 10 আর মাইনাস 2, আচ্ছা এখানে কি হচ্ছে আবার 20, তো আলটিমেটলি কত আসে 5। তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে 5 জুল। দেখো ক্যালকুলেটর লাগলো না, আমরা একদম মুখে মুখে বের করতে পারলাম। 20 কেজি ভরে একটা স্থির বস্তুকে ঘর্ষণহীন তলের উপর দিয়ে 10 মিটার পার সেকেন্ড বেগে নিয়ে গেলে কৃত কাজ কত? আচ্ছা এত বেগে গতিশীল করতে, স্থির থেকে গতিশীল করছি, তাহলে আমার কি কৃত কাজ সমান গতিশক্তির পরিবর্তন, তা আগে তো জিরোই ছিল, তাহলে এখন কি হবে হাফ এম ভি স্কয়ার, হাফ ইন্টু 20 ইন্টু 10 স্কয়ার, তাহলে কি আসে এটার জন্য 10 আর এখানে 100, তাহলে কি 1000, তাই না? 1000 জুল। কি বলছে, একটা 5 নিউটন ওজনের গোলককে 10 সেকেন্ডে এ থেকে বিতে নিতে প্রযুক্ত ক্ষমতা কত? আচ্ছা 5 নিউটন ওজন এ থেকে বিতে নিতে প্রযুক্ত ক্ষমতা কত? এখন দেখো ওজন যদি তোমার, এইমাত্র আমি একটু ট্রিকি ওয়েতে করবো, কি হবে দেখো, এটা 8 এটা 10, তাহলে এটা কি 6 মিটার না উচ্চতা? আচ্ছা, তো আমরা জানি অভিকর্ষ বলকে একটা সংরক্ষণশীল বল, তুমি বক্রতলে নিয়ে যাও বা হেলানো তলে নিয়ে যাও বা খাড়া নিয়ে যাও, উচ্চতা যদি তুমি 6 মিটার রাখো তাহলে তোমার কৃত কাজ 6 মিটারই মানে একই হবে সব সময়, ঠিক আছে? তাহলে আমরা এমজিএস দিয়ে বের করি, এমজি ভ্যালু কত 5 দেওয়া আছে, 5 নিউটন, এটা ভ্যালু 6, তাহলে কত হচ্ছে ভাই 30 জুল হচ্ছে তোমার সঞ্চয় বিভব শক্তি বা কৃত কাজ। 10 সেকেন্ডে নিয়ে গেছি, তাই না? তাহলে আমার ক্ষমতা কি, পি সমান হচ্ছে 30/10, তাহলে এটা কি 3 ওয়াট, তাহলে আমার ক্ষমতা হচ্ছে 3 ওয়াট। স্থিতিস্থাপক সংঘর্ষে কি সংরক্ষিত হয়? তাহলে সংঘর্ষটা যদি স্থিতিস্থাপক হয় তখন আসলে গতিশক্তি আর ভরবেগ দুটোই সংরক্ষিত হয়, বুঝছো? এই প্রশ্নটা একটু মিস্টেক আছে, এটা হবে আসলে অস্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে অস্থিতিস্থাপক সংঘর্ষে কেবলমাত্র ভরবেগ সংরক্ষিত হবে, আর যদি স্থিতিস্থাপক হয় তাহলে ভরবেগও সংরক্ষিত থাকবে, গতিশক্তিও সংরক্ষিত থাকবে। তাহলে স্থিতিস্থাপকে স্থিতিস্থাপক এটা হলে কি হচ্ছে আমার ভরবেগ এন্ড গতিশক্তি দুইটাই সংরক্ষিত থাকবে। আচ্ছা, আর যদি অস্থিতিস্থাপক বলে শুধু ভরবেগ। কি বলছে, পড়ন্ত অবস্থায় ভূমি হতে 5 মিটার উঁচুতে বিভব শক্তি গতিশক্তি অনুপাত, তাহলে কত উচ্চতা থেকে পড়ছে 20 মিটার, এটা কিন্তু আমরা আগেও করছি, তাই না? সেম ম্যাথ। আমি তোমাদের বলছিলাম তোমাকে এটা খেয়াল রাখবে যে ই টোটাল সমান কি mg ইন্টু 20 হচ্ছে, আর 5 মিটার উঁচুতে তখন আমার পটেনশিয়াল এনার্জি কত বা বিভব শক্তি mg ইন্টু 5, তাহলে আমার এই যে কাইনেটিক এনার্জি কি গতিশক্তি সমান ই টোটাল মাইনাস পটেনশিয়াল এনার্জি, না মানে তোমার বিভব শক্তি বিয়োগ দিব, তাহলে কি আসে mg ইন্টু 15। দেখো এটা হচ্ছে একদম ইজি প্রসেস এই মাত্র সলভ করার জন্য। তাহলে আমরা কি বলতে পারি, বিভব শক্তি আর গতিশক্তির অনুপাত কি বলতো, ইপি বাই ইকে সমান হচ্ছে mg ইন্টু 5 বাই mg ইন্টু 15, তাহলে কি আসে 1/3 আসে, তাহলে অনুপাত হচ্ছে 1:3। 2 কেজি ভরের একটা বস্তুর ভরবেগ দেওয়া আছে, গতিশক্তি কত হবে? খুবই ইজি না?
পি স্কোয়ার বাই 2m, তাহলে 2 স্কোয়ার বাই 2 ইন্টু 2 1 আসে, তাহলে আমার গতিশক্তি কত 1 জুল। এগুলো তো আমারও করার কথা না, এগুলো তোমরা জাস্ট দেখলেই সলভ হয়ে যাওয়ার কথা। এরপর দেখো একটা হাতুড়ির ভর দেওয়া আছে 1 কেজি, এটা 10 মিটার পার সেকেন্ড বেগে চলে, একটা পেরেকের মাথায় আঘাত করলো, তাহলে পেরেকের সরণ হলো কত 2 সেন্টিমিটার, তাহলে হাতুড়ি দ্বারা সম্পাদিত কাজ কত? তাহলে হাতুড়ি দ্বারা সম্পাদিত কাজ আসলে অ্যাকচুয়াল যেটা, এখানে একটা ব্যাপার আছে বুঝছো, যে হাতুড়িটা উল্লম্বভাবে পড়ছে নাকি অনুভূমিকভাবে পড়ছে এটা বলা নেই। মানে যদি ধরো আমি এই বোর্ডের উপরে মারি এইভাবে, তাহলে এখানে কি ওজনের কোনো ভূমিকা আছে? মানে mg × h + x এটা তো হবে না, শুধুমাত্র আমরা যদি এটার গতিশক্তি নেই তাইলেই হচ্ছে, বুঝছো? তাহলে হাফ mv স্কয়ার দিয়ে করলেই হবে। আর যদি ধরো এটা উপর থেকে নিচে পড়তেছে, পরে পেটটাকে দাবায় ফেললো, তখন হয়তো হাফ mv স্কয়ার প্লাস ব্রেকের জন্য m প্রাইম gx এরকম আসতো আর কি। আচ্ছা, তো এটা তোমার অনুভূমিকই বুঝাইছে, কারণ তুমি অ্যান্সারটা দেখলেই বুঝবা। তাহলে আমরা দেখো হাফ mv স্কয়ার ধরে যদি করি, তাহলে কি আসে হাফ ইন্টু 1 ইন্টু 10 স্কয়ার, 10 স্কয়ার কি ভাই 100 না? 100 কে হাফ করলে 50 হয়, তাহলে আমাদের উত্তর হচ্ছে 50 জুল। ঠিক আছে, আর যদি উল্লম্বভাবে পড়তো তখন এখানে পয়েন্ট সামথিং হইতো, তার মানে এটা অনুভূমিকই বুঝাইছে যে আমি কি হাতুড়িটাকে এইভাবে ধরে মারতেছি, পেটটা তার মধ্যে ভিতরে ঢুকে গেছে, যেখানে অভিকর্ষের কোনো ভূমিকা নাই, শুধুমাত্র হাফ mv স্কয়ার ধরে করতে হবে। আচ্ছা, 2 কেজি ভর একটা বস্তুর গতিশক্তি দেওয়া আছে, ভরবেগ কত? গতিশক্তি যদি হয় 1, ভরবেগ সমান কি √2m e k, তাই না? m এর ভ্যালু 2, e k এর ভ্যালু 1, তাহলে √4, এটা কি 2, তাহলে আমার ভরবেগও কি? ভরবেগও হচ্ছে 2 কেজি মিটার পার সেকেন্ড। আবার একক দেখতে হবে, দেখবা ধরো মিটার স্কয়ার দিয়ে দিছে, তুমি ভুলে দাগায় দিও না, একক দেখে তারপর দাগাবা। কোন স্প্রিংকে 5 নিউটন বল দ্বারা টেনে 10 সেন্টিমিটার প্রসারিত করলে স্প্রিং ধ্রুবক কত হবে? 10 সেন্টিমিটার মানে কি 0.1, তাহলে 5 ইন্টু পয়েন্ট, আচ্ছা স্প্রিং ধ্রুবক তাহলে কি 5 ডিভাইড বাই 0.1, আচ্ছা 5 বাই 0.1 কত 50। ঠিক আছে, এখানে মোস্ট প্রবাবলি একটু টাইপিং মিস্টেক হয়েছে, তোমার এখানে 50 নিউটন পার মিটার হবে। তারপর দেখো নর্ডেম কলেজে একটা প্রশ্ন, একটা হাতুড়ি ভর দেওয়া আছে, বলছে কি অনুভূমিকভাবে রক্ষিত একটা পেগকে 10 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করে, এতে পেগটা 5 সেন্টিমিটার ঢুকে গেল, তাহলে আমার হাতুড়ি দ্বারা সম্পাদিত কৃতকাজ কত? তাহলে হাতুড়ি ভর হচ্ছে 0.5 কেজি, তাহলে হাফ mv স্কয়ার, তাই না? আগেরটার মতোই, তাহলে হাফ 0.5 কেজির জন্য আবার হাফ, ভি কত 10, তাহলে 10 স্কয়ার, 10 স্কয়ার বাই 4 কত আসে ভাইয়া? 25, মুখে মুখে করলাম এটা 25 জুল। এরপর দেখো হাতুড়ি কর্তৃক পেরেকের উপর প্রযুক্ত বলের ক্রিয়াকাল কত? তাহলে হাতুড়ি কর্তৃক পেরেকের উপর কতটুকু বল প্রযুক্ত হয়েছে এটা আমরা বের করব ক্রিয়াকালটা। তাহলে হাতুড়ি ভর দেওয়া আছে তোমার অনুভূমিক রক্ষিত পেরেককে 10 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করলো, এই পেরেকটা 5 সেন্টিমিটার ঢুকে গেল। আচ্ছা, তো এখানে যেহেতু অনুভূমিক বুঝছো, তাহলে আমরা কি বলতে পারি বলতো, এই যে হাফ mv স্কয়ার ছিল কৃতকাজ, এইটাই কি তোমার প্রযুক্ত যে বল, মানে দেখো আমি যদি এখানে ধাক্কা দিই, আমি যে বল দিব ওই বোর্ডটাও কি আমাকে একই বলে ধাক্কা দিবে না? তাহলে আমার এখানে প্রযুক্ত বলটা হচ্ছে F, তো হাতুড়ি কর্তৃক পেরেকের উপর প্রযুক্ত আর পেরেক কর্তৃক হাতুড়ির উপর প্রযুক্ত একই বল, তাহলে আমরা এটাকে লিখবো হাফ mv স্কয়ার সমান কি Fx, বুঝছো? তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারবো, তাহলে আমাদের হাফ mv স্কয়ার কত ছিল 25, তাহলে x এর ভ্যালু হচ্ছে, x তো আমরা জানি, f এর ভ্যালু হচ্ছে 25 ডিভাইডেড বাই x এর জন্য কত 5 সেন্টিমিটার, তাহলে 5 ইন্টু 10 টু দি পাওয়ার, তাহলে আমার এখানে f এর ভ্যালুটা কি হচ্ছে হাফ mv স্কয়ার ডিভাইড বাই 5 সেন্টিমিটার জন্য 10 টু দি পাওয়ার -2, তাহলে 500, তাই না? f এর ভ্যালু হচ্ছে 500 নিউটন। আচ্ছা, তাহলে দেখো f এর ভ্যালু 500 নিউটন, আর এখানে আরেকটা জিনিস আছে, 10 মিটার পার সেকেন্ড বেগে তো আঘাত করছে, তারপর কি এটা স্থির হয়ে গেছে না? 10 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করলো, দেন 0 মিটার পার সেকেন্ড হয়ে গেল, স্থির হয়ে গেল, তার মানে এই যে f এটা হচ্ছে 500 নিউটন, আমরা কি জানি আবার f সমান ma, ma মানে কি m ইনটু v মাইনাস u বাই t,
তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারবো, আমাদের বের করতে হবে হলো টি এর ভ্যালু, বুঝছো? তাহলে আমরা টি সমান কি লিখতে পারি, টি সমান হচ্ছে m ইন্টু ভি মাইনাস ইউ, তার মানে m ইন্টু 10 দিলাম, এইটা আসতেছে, আর ডিভাইড বাই 500। m এর ভ্যালু কত দেওয়া, 0.5 কেজি। তাহলে খুবই ইজি হয়ে গেল। এখন দেখো 0.5 ইন্টু 10 মানে কি 5, 5 বাই 500 কত ভাইয়া, 10 টু দি পাওয়ার মাইনাস 2 আসে না, বা 1 বাই 100। দেখো আমাদের সঠিক উত্তর এটা 10 টু দি পাওয়ার মাইনাস 2 সেকেন্ড। কোনো ক্যালকুলেটর ছাড়াই আমাদের একদম মিলে গেছে। আচ্ছা, তারপর দেখো তোমার 85% দক্ষতা সম্পন্ন 2.5 কিলোওয়াট ক্ষমতা একটা মোটর চালিত পাম্প যার একটা কূপ হতে গড়ে 6.0 সেন্টিমিটার পানি তোলানো হয়। দেখো এই সেম অ্যান্সারই কিন্তু আমরা বের করছি। তো এটা হচ্ছে তোমাদের, তোমরা এখন পজ করে এটা ট্রাই করবা। আমি অ্যান্সার বলে দিচ্ছি, মানে অ্যান্সার হবে 2065। একদম হুবহু এটাই করছি, মানে এটা একটা কলেজের প্রশ্ন, বুঝছো? হুবহু বোর্ডে প্রশ্নটা এখানে আসছিল, এই কারণে। তা আমি এটা সলভ করাচ্ছি না, আশা করি তোমরা এখন পারবা নিজেরাই। পরেরটা দেখি। 50 কেজি ভরের একজন ব্যক্তি লিফটে 2 মিটার পার সেকেন্ড তলার নিচে নামলে ওজন কত হবে? তো একটা লোক যখন নিচে নামে তখন কি হয় আমরা জানি, ওজন কমে যায়, মানে কার্যকর ওজনটা তখন কমে, m ইন্টু জি মাইনাস এ। তাহলে কি হবে 50 9.8 মাইনাস 2, তাহলে 50 ইন্টু 7.2 করো, তাহলে 50 ইন্টু 7.2 কত আসে, 390 নিউটন। এটা আমাদের ঢাকা রেসিডেন্সিয়ালে প্রশ্ন ছিল। এরপর দেখো একটা বল, মানে তোমার ভাই অপেক্ষক হিসাবে প্রকাশ করলাম, আমার কৃত কাজ বের করতে হবে। তাহলে w সমান কি ইন্টিগ্রেশন অফ f dx, তাহলে লিমিট যেহেতু দেওয়া আছে 0 থেকে কি ভাইয়া, সরি 2 থেকে 5, এর আগে কিন্তু একটা 0 থেকে 3 ছিল, এই জন্য এটা মাথায় আছে। তাহলে x³ প্লাস 2x প্লাস 1 dx। তাহলে আমরা একটু ক্যালকুলেটর করি। ইন্টিগ্রেশন লিমিট হচ্ছে 2 থেকে 5, x³ প্লাস 2x প্লাস 1, তাহলে কত আসে 176.25। তাহলে আমাদের সঠিক আনসার হচ্ছে ডি 176.25। একটা বস্তুর রৈখিক ভরবেগ যদি 50% বৃদ্ধি করা হয় গতিশক্তি কতটুকু বাড়ে, এটা কিন্তু আমাদের আগেও করাইছি, তাই না? তাহলে এটা কি হবে বলতো, 125%, কারণ 2.25 গুণ হইতো, তাই না? 1.5 এর স্কয়ার 2.25 গুণ হইতো, তাহলে কতটুকু বৃদ্ধি হচ্ছে 1.25 বা 125%। তাহলে আমরা এটা আবার করব না, জাস্ট রিভিশন হচ্ছে এই জিনিসগুলো, আর কিছু না। রাজুকের প্রশ্ন ছিল। এরপর দেখো তোমার আদমজি ক্যান্টের প্রশ্ন, এফ দেওয়া আছে, আর দেওয়া আছে, দেখি ক্যালকুলেটর স্যার কার পারে। তাহলে 9 ইন্টু 2 18, 18 মাইনাস 4 আবার মাইনাস 2, তাহলে কি 12 জুল। তো দেখো উত্তরও তোমার 12 জুল আছে, 12 জুল। এবার দেখো 20 কেজি ভরে একজন বালক 25 সেন্টিমিটার উচ্চতার 20টা সিঁড়ি বেয়ে 10 সেকেন্ডে উপরে ওঠে। মোট কথা হচ্ছে সিঁড়ি কয়টা, 20টা, প্রতিটা 25 সেন্টিমিটার, তাহলে কতটুকু উচ্চতা ভাইয়া, 25 ইন্টু 20, তাহলে হচ্ছে 500 সেন্টিমিটার মানে 5 মিটার, একদম মুখে মুখে করলাম, h সমান 5 মিটার। তাহলে mg is 20 ইন্টু 9.8 ইন্টু 5, তাই না? তারপর 9.8 ইন্টু 100 হয়, তাহলে 980 জুল হচ্ছে আমাদের বালকের কৃত কাজ। বালকের ক্ষমতা কত দেখি, কতটুকু সময় উঠছে, 10 সেকেন্ডে, তাহলে ক্ষমতা হচ্ছে 98 ওয়াট, যেহেতু কৃত কাজ ছিল তোমার 980। 4 নিউটনের একটা পাথরকে পৃথিবীর অভিকর্ষ ক্ষেত্র পি থেকে আর বিন্দুতে নিলাম, ঠিক আছে, পি থেকে আর এ নিতে না হলে বিভব শক্তি কতটুকু বৃদ্ধি পেল। তাহলে এটা হচ্ছে আমার ভূপৃষ্ঠ, তাহলে কতটুকু উপরে উঠাইছি ভাইয়া, দেখো এটা হচ্ছে তোমার কত মিটার, এটা যদি হয় তোমার 50, বুঝছো, এখানে একটু ঝামেলা আছে, মানে জিনিসটা বোঝা যাচ্ছে না পুরোপুরি। এটা হচ্ছে 40, কি হয় বুঝলাম, এই বাহুতে যেহেতু 40, এটা তো 50 হবে না, বুঝছো, এইটা হচ্ছে তাহলে 40 নিচের বাহুটা, আর এ পাশে হচ্ছে 50 অতিভুজের দৈর্ঘ্য। তাহলে আমার লম্বটা কত, 30, কারণ আমার জানি এটা জোড়া, 3 4 5 একটা জোড়া হয়, তাহলে উচ্চতা হচ্ছে 30 মিটার। তাহলে ওজন যেহেতু হচ্ছে 4 নিউটন আর উচ্চতা হচ্ছে 30, 3 4 কত ভাই, 120, তাই না? তাহলে 120 জুল।
এখানে আসলে প্রশ্নটা একটু ভুলভাল আছে, 50টা একটু উপরে লেখা লাগতো। এরপর একটা ক্রেন 50 কেজি ভরের 12টা বস্তাকে 160 মিটার উঁচু নির্মাণাধীন ভবনে উঠাতে 1 মিনিট 10 সেকেন্ড সময় নেয়, ক্রেন অশ্ব ক্ষমতা কত? তাহলে দেখো, ক্রেনে কৃতকাজ যদি ধরি 50 কেজি ভরে 12টা বস্তা, তাহলে 50 × 12 60 মিটার উঁচু, তাহলে 9.8 × 160, ছাদে ওঠাতে কত সময় নেয়? 1 মিনিট 10 সেকেন্ড, মানে কি 70 সেকেন্ড। তাহলে 70 সেকেন্ড এটা তো আমরা ওয়াটে পাইতাম, তো এটাকে যে আরো 746 দিয়ে ভাগ দিই তাহলে আমরা ইয়াতে পাবো, এইচপিতে পাবো। তাহলে কত আসে? 50 × 12 9.8 × 160 divided by 70 × 4746, তাহলে কত আসে? 18.016, 18.016 আসে। কি করতে বলছে? বুলেটের মন্দন, তাই না? আচ্ছা, এখানে মন্দন কিভাবে বলো তো? আমরা জানি v স্কয়ার সমান u স্কয়ার মাইনাস 2as, যেহেতু মন্দন তা v এর ভ্যালু তো 0, তাহলে ভাই a সমান কি? u স্কয়ার বাই 2s, তাহলে u এর ভ্যালু হচ্ছে 100, 100 স্কয়ার মানে কি ভাইয়া? 10 100 স্কয়ার ডিভাইড বাই 2 × s, 1 মিটার ভেদ করে, তাহলে 10,000 ভাগ 2, এটা তো 5,000 হবে। ঠিক আছে, আমাদের শেষ প্রশ্ন, বুলেটের কৃতকাজ কত? তাহলে দেখো, আমরা এর আগে কি পাইছি ভাইয়া? বুলেটের মন্দন। আচ্ছা, কৃতকাজ কত? এটা আরো ইজিলি করা যায়। কিরকম? থেমে যেহেতু গেছে, ওর আদি গতিশক্তি মাইনাস শেষ গতিশক্তি, গতিশক্তি পরিবর্তনে কৃতকাজ না, তাহলে গতিশক্তি পরিবর্তন আমরা হিসাব করি। তাহলে ভর হচ্ছে 20 গ্রাম, তাহলে 20 × 10⁻³ তাহলে হাফ mv স্কয়ার, হাফ সামনে m × 100 স্কয়ার, তাহলে বলো কি আসে আমাদের? এটার উত্তর কত আসে? হাফ × 200 10⁻³ × 100 স্কয়ার, এটা আসে 100 জুল। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 100 জুল। তো আমরা মোটামুটি আমাদের সবগুলা শেষ করে ফেললাম। এর মধ্যে আমাদের বোর্ডের প্রশ্ন ছিল, কলেজের প্রশ্ন ছিল, অনেকগুলো প্রশ্ন রিপিটেড ছিল। তো আশা করি ওগুলো তোমরা পরবর্তীতে পজ করে সবাই সলভ করে ফেলছো, আর কারো কোনো সমস্যা নাই। শুধুমাত্র এখানে একটাই টেকনিক আমাদের খেয়াল রাখতে হবে, কি? ওই যে তোমাদের বললাম যে গতিশক্তি যদি বিভব শক্তির n গুণ হয়, তখন উচ্চতাটা কি হবে? ভূমি থেকে উচ্চতা, গতিশক্তি বিভব শক্তি n গুণ হলে সেটা হচ্ছে x সমান h ডিভাইড বাই n প্লাস 1, আর যদি বিভব শক্তি হয়, যে বিভব শক্তি গতিশক্তি n গুণ, তখন হবে nh ডিভাইড বাই n প্লাস 1। এই দুটো শর্টকাট যদি তোমরা খেয়াল রাখো, এখানে অনেকগুলো ম্যাথ তোমাদের জন্য ইজি হয়ে যাবে। আর বাকিগুলো তো আমরা দেখলাম, সবগুলো প্রায় সেম টাইপ। তো সবাই ভালো থাকো, আর বেশি বেশি প্র্যাকটিস করো, বুঝছো? শুধুমাত্র ক্লাস দেখলে হবে না, ক্লাসটাকে পজ করে ট্রাই করবো যাতে নিজেও সলভ করতে পারো কিনা। ঠিক আছে, সবাই ভালো থাকো।